রেকর্ডিং শুরু করছেন এখনই? ইমন না ভাই, স্যার, এমনি দিয়ে রাখলাম, তাহলে একটু পজ রাখি, আপনি শুরু। হ্যাঁ পজ রাখেন, হ্যাঁ তার না জি জি এই জি তো। স্যার, জি স্যার, আমি রেকর্ডিং অন করেছি, আপনি শুরু করেন, অফিসিয়ালি শুরু করেন। ওকে ওকে। আজকের ইসিজি ক্লাসে স্বাগতম সবাইকে। প্রথম হচ্ছে যে আমি ডাক্তার সমীর কুমার কুন্ডু, এনআইসিবিডি তে আছি। তো আজকে কে কোন পর্যায়ের ঠিক এখন জানি না, হয়তো ক্লাস শেষে বোঝা যাবে। তো সেটা হচ্ছে যে ইসিজি প্রত্যেক জায়গাতেই লাগবে, আপনি যে ডিসিপ্লিনে যান না কেন, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, ইন্টার্নি, তারপর পোস্ট গ্রাজুয়েশনের সব জায়গাতেই। ইসিজি নিয়ে যে ভয় যে জিনিসটা, এটার জন্য শেখা হয় না। মনে হয় যে এটা কি কঠিন জিনিস, সেটা বোধহয় কার্ডিওলজিস্ট বা ইন্টার্নিস্ট এদেরই জানতে হবে, তা না। ইসিজি সব জায়গাতে সবারই জানতে হবে। সেই জন্য আমাদের প্রচেষ্টা হচ্ছে যে সবার বোঝার মতো করে একদম শুরু থেকে অল্প অল্প করে, যে যেখানেই বোঝা যাবে না বা মনে হচ্ছে এখানে কঠিন মনে হচ্ছে, তখন প্রশ্ন করা যাবে, আমি থামিয়ে দিব, ঠিক আছে? কিন্তু একেবারেই ইজি, সবার কনসেন্ট্রেশনটা থাকতে হবে যে আমি আজকে এখান থেকে শিখে যাব। আগে জানলে চর্চা হয়ে যাবে, যে রিভিশন হবে, আর যে কোনো সময় প্রশ্ন করা যাবে, আমাদের পরবর্তী ক্লাসেও এটা নিয়ে আলোচনা করা যাবে। তো ইসিজি শুরু হচ্ছে যে ইসিজি জিনিসটা কি, এটা তো জিজ্ঞাসা করতেই পারে যে হোয়াট ইজ ইসিজি। তো যে কোনো ধরনের গ্রাফ, তো এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন ইচ কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেলের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হার্টের, সেটা যে গ্রাফিক্যাল রেকর্ড করে, সেই জিনিসটাই হচ্ছে ইসিজি। তাহলে আমরা ইসিজি ডেফিনেশনটা দেখি। Electrocardiogram is a graphic recording of the electrical changes that occur within the heart during the cardiac cycle. তো আমরা যারা ফিজিওলজিতে কার্ডিয়াক সাইকেল পড়ছি না, একটা গোল ছবি, সিস্টোল, ডায়াস্টোল, তো সেই জিনিসটারই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যে ইচ কার্ডিয়াক সাইকেল, একটা কার্ডিয়াক সাইকেল, আবার কার্ডিয়াক সাইকেল, আবার কার্ডিয়াক সাইকেল, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাই হচ্ছে ইসিজি। বুঝতে অসুবিধা হলে, আমার কথা না শোনা গেলে সাথে সাথে আবার রিপিট করা যাবে। তো ইসিজি কিভাবে করা হয়, এটা তো বলবেন ডাক্তারদের কাজ না, কিন্তু জানতে হবে। তার কারণ যে আপনার যে টেকনিশিয়ান, সে কিন্তু ঠিক মতো নাও জানতে পারে। কাজেই তাকে শেখানোর জন্য হলেও আপনাকে জানতে হবে যে ডাক্তার সাহেব শিখাই দিচ্ছেন। ধরেন আপনি এক জায়গায় প্র্যাকটিস করতে গেছেন, নতুন টেকনিশিয়ান নিছে, সে পারে না, তাহলে আপনি কি করবেন? আপনিও জানেন না, তখন কি করবেন? বিপদ না, যে ডাক্তার জানে না, এটা তো বলা যাবে না। কাজেই আপনাকে কিভাবে ইসিজি করে, এটা আজকে ছবিতে দেখবেন, এবং আপনি যেখানে কাজ করেন সেখানে ইসিজি রুমে যেয়ে প্র্যাকটিক্যালি একবার দেখে আসবেন। তাহলে এরকম পেশেন্ট অবশ্যই বেডে থাকে, তার সুবিধাজনক পশ্চারে একদম সুপাইন পজিশনও রাখা যায়, হয়তো শ্বাসকষ্ট থাকলে এরকম প্রপ টপ করা যেতে পারে। তো অলওয়েজ পেশেন্টকে যখন আপনি এক্সামিন করবেন বা কখনো কোনো করতে যাবেন, অলওয়েজ পেশেন্টের ডান দিকে দাঁড়াতে হবে। তো এই টেকনিশিয়ান কিন্তু ডান দিকে দাঁড়ানো আছে, মেশিনটা ডান দিকে আছে, এবং তার লিড লাগানো আছে। তো এইগুলোকে আমরা বলি যে লিড। তো লিড গুলো আসলেও ৪ হাত পায়ে ৪টা থাকে, আর চেস্টে থাকে ৬টা, মোট ১০টা লিড থাকে কিন্তু। কাজে পরীক্ষায় যে আপনি দেখছেন কিনা ইসিজি, বা কোনদিন ইসিজি রুমে গেছেন কিনা, এটাও টেস্ট করতে পারে যে কয়টা লিড থাকে। কারণ আমরা কিন্তু ইসিজির ছবি দেখি ১২টা, আমরা যে ইসিজি পেপার দেখি ওটাকে বলে 12 লিড ইসিজি, কিন্তু আসলে আমরা লিড প্লেস করি কিন্তু 10টা। তাহলে এইভাবে যদি আমরা দেখি, দেখেন যে এটা পেশেন্টের রাইট আর্ম, এটা লেফট আর্ম, রাইট লেগ, লেফট লেগ, তাহলে ৪ লিম্বে ৪টা, এবং চেস্টে ৬টা, তাহলে মোট ১০টা লিডের প্লেসমেন্ট করতে হবে। কিভাবে করে দেখি আমরা। তো এখন যেটা জানতে হবে, এটা জানার জন্য করা লাগতেও পারে, নাও পারে, যে ইসিজি একটা নরমাল, যেটা আমরা বেশিরভাগ মানুষের করি, সেটা হচ্ছে লেফট সাইডের ইসিজি, বাম দিকের। সবকিছু বাম দিকে প্লেসমেন্ট থাকে, দেখেন V1, V2, V3, V4, V5, V6। তাহলে এটা নরমালি সব জায়গাতে সবাই জানে এটা। কিন্তু যখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, বিশেষ করে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, ওই সময় রাইট ভেন্ট্রিকেলেরও ইনফ্রাকশন হয়। তো সেই ক্ষেত্রে তখন রাইট সাইডেড করতে হয়। তাহলে এখন আমরা যেহেতু আজকে এমআই পড়াবো না, তাহলে আমরা জানি যে ইনফিরিয়র এমআই যদি হয়,
যদি আমরা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন সাসপেক্ট করি তখন আমাদেরকে রাইট সাইডের ইসিজি করতে হবে। আর একটা ইসিজি টাইপ আছে পোস্টেরিয়র ইসিজি, যে আমরা পিছনের দিকে বসাই। তাহলে 3 ধরনের ইসিজি যদি আপনাকে কখনো কোথাও জানতে চায় বা নিজের চর্চার জন্য নরমালি লেফট সাইডেড, এটা ধরেন প্রায় 95% লোকেরই লেফট সাইডেড করা হয়। যদি ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সাথে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন থাকে তখন রাইট সাইডের লিড বসানো হবে। আর যদি কখনো পোস্টেরিয়র এমআই থাকে তখন পোস্টেরিয়র লিড বসাইতে হয়। তাহলে এটা কিন্তু জানতে হবে আপনাকে যে 3 ধরনের ইসিজি করা যায়, লেফট সাইডেড, রাইট সাইডেড এন্ড পোস্টেরিয়র। তা লেফট সাইডেড ইসিজি কিভাবে করে সেটা দেখি। যে এই লিড প্লেসমেন্ট যদি কারেক্টলি না বসানো হয় তাহলে কিন্তু আপনার ইসিজির হাইট, তার ডায়াগনোসিস এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কাজেই আপনার টেকনিশিয়ানকে কিন্তু আপনাকেই শিখাই দিতে হবে যে কোন জায়গায় লিড গুলো বসায়, আইডিয়ালি কোথায় বসানো উচিত। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফোর্থ স্পেস খুঁজে বের করতে হবে। যারা আপনারা 3rd ইয়ার পার করে আসছেন তারা নিশ্চয়ই রিপ কাউন্ট, স্পেস কাউন্ট করতে পারেন যে ইস্টার্নাল অ্যাঙ্গেল থেকে যদি আমরা নিচে আসি করেসপন্ডিং হচ্ছে এটা রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এটা লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তাহলে তার নিচে আসলে 3rd, তার নিচে আসলে 4th। কাজে ইস্টার্নামের এরকম রাইট সাইড বরাবর যদি আমরা 4th স্পেসে রাখি তাহলে যেটা মার্ক করা হবে সেটা হচ্ছে V1। ঠিক জাস্ট অপোজিটে যদি লেফট 4th-এ আমরা বসাই সেটা হচ্ছে V2। এবার V1 V2 বসানো হয়ে গেলে এবার আমরা V4 বসাবো। V4 5 6 এরাই হচ্ছে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস। তাহলে প্রথম দুইটা কোন স্পেসে ছিল, যে রাইট লেফট 4th ইন্টারকোস্টাল স্পেস। আর 4 5 6 এটা হচ্ছে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস। তাহলে চারটা কোথায় বসানো হয় দেখেন, 5th ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে। তাহলে এখানে V4 বসাইলাম। এবার আমাদের আগে বসানো আছে V2, V1, V2 এবং V4। এর ঠিক মাঝখানে যদি আপনি যেটা বসাবেন সেটা হবে V3। কাজে এগুলো কিন্তু প্রত্যেকটা পোর্টের সাথে এই নাম্বারিং গুলো করা আছে V1, V2, V3, V4। তাহলে V1 হচ্ছে রাইট 4th স্পেসে, V2 হচ্ছে লেফট 4th স্পেসে, V4 হচ্ছে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য মিড ক্লাভিকুলার লাইনে। এই দুইটার মধ্যবর্তী জায়গায় যেটা বসাবেন সেটা V3। এবার এন্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে যদি বসান তাহলে সেটা V4, আর অ্যাক্সিলার মাঝ বরাবর মিড অ্যাক্সিলারি লাইনে যদি বসান তাহলে V6। তাহলে এই যে কারেক্টলি জায়গায় বসানো এটা আপনাকে জানতে হবে। তাহলে আবার রিপিট করি যে ফার্স্ট V1 যেটা চেস্ট লিড রাইট 4th ইন্টারকোস্টাল স্পেসে, V2 লেফট 4th ইন্টারকোস্টাল স্পেসে, V4 লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস কোন লাইন বরাবর, মিড ক্লাভিকুলার লাইন বরাবর। ঠিক এই V2 আর V4 এর মাঝখানে যেটা বসাবেন সেটা V3। ঠিক অ্যাক্সিলার যদি এন্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড বরাবর বসান এন্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে V4, আর মিড অ্যাক্সিলারি লাইনে যদি বসান তাহলে V6। তাহলে 1 2 3 4 5 6। এখন শুধু জানার জন্য হয়তো আপনাদের আন্ডার গ্রাজুয়েটে এটা দেখার কোনো সুযোগও নাই বা জিজ্ঞাসা করবে না হয়তোবা, ঠিক লিড গুলো যদি অপোজিট দিকে ঘুরায় দেন, যেমন V1টা এখন লেফট 4th ইন্টারকোস্টাল স্পেস আছে, জাস্ট অপোজিট দিকে যদি একই সিকোয়েন্সে বসায় দেন তাহলে এটা কি হয়ে যাবে, রাইট সাইডের ইসিজি। কাজে লেফট সাইডের ইসিজি তো সবারই করতে হবে, কিন্তু যাদের হার্ট অ্যাটাক হবে তার ডায়াগনোসিস যদি ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় তখন আমরা দেখি যে হার্টের রাইট ভেন্ট্রিকলে ও ইনফাক্টটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ইসিজি গুলোকে সবগুলোকে ইনভার্স করে দিই, অপোজিট করে দিই, তখন সেটা রাইট সাইডের ইসিজি। এবার পোস্টেরিয়র ইসিজি কি ভাবে করব দেখেন, V1 V2 V3 এই তিনটা লিড আমরা খুলে ফেলবো। খুলে ফেলে পেশেন্টকে বসায় বা উপর করে 7 8 9 এই পজিশনে বসায় দিব। এটাও কিন্তু 5th ইন্টারকোস্টাল স্পেস। তাহলে 7 কোথায়, পোস্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে, এটা ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা বরাবর, আর একটা স্পাইনের ল্যাটারালি। তাহলে 7 8 9। কাজে কোনো ইসিজিতে কখনো যদি দেখেন V7 V8 V9 লেখা তখন আপনি বুঝতে পারবেন যে এটা পোস্টেরিয়র ইসিজি। আর কোনো ইসিজিতে যদি দেখেন যে আর মার্কিং করা আছে যেমন RV4 RV5 RV6 তখন সেটা বুঝবেন রাইট সাইডের ইসিজি। তাহলে এই যে ইসিজির 3টা টাইপ এটা বোঝা গেল যে নরমালি লেফট সাইডেড করি, 6টা চেস্ট লিড বসাই, আর 4টা আর্মে 4টা লিড। আর যদি আমরা রাইট সাইডেড করি তাহলে সবগুলো লিডকেই আমরা অপোজিট ডিরেকশনে ঘুরাই দিব।
আর যদি বলি পোস্টেরিয়র করি তখন কিভাবে করি, V1 V2 V3 কে খুলে নিয়ে আসে আমরা 7 8 এবং 9 পজিশনে বসায় দিই। তাহলে যদি দেখেন যে V7 V8 V9 লেখা আছে, বুঝে নেবেন এটা পোস্টেরিয়র ইসিজি। তবে এটা আন্ডার গ্রাজুয়েশনে কোনো ক্ষেত্রে হয়তো দরকার হবে না, কিন্তু যেহেতু একটা ক্লাস হচ্ছে জানার জন্য জানা এটা। এবার ইসিজি একটা কোশ্চেন দেখার ছিল। আগে, হ্যালো, জি স্যার, একটা কোশ্চেন ছিল। এখনই, হ্যাঁ বলেন। স্যার আমরা পস্টেরিয়র ইসিজিটা কেন করতেছি, মানে ওইটা কোনো পরে কারণ? বলছি। পোস্টেরিয়রটা হচ্ছে পোস্টেরিয়র এমআই দেখার জন্য, মানে আচ্ছা, জি মায়োকার্ডিয়াল স্যার। ইনফাকশন পোস্টেরিয়র ওয়াল দেখার জন্য আসলে আমাদের ইসিজি তে সিস্টেম নাই। তখন আমরা যখন মনে করি যেটা পোস্টেরিয়র এমআই আছে কিনা, তখন এই স্পেশাল সিচুয়েশনে, যে নরমালি কিন্তু এইটাই, যে V1 থেকে V6 যেটা, শুধুমাত্র যদি ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সাথে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হয় তখন রাইট সাইডের, যদি ইনফিরিয়র এমআই এর সাথে অথবা অন্য কোনো কারণে পোস্টেরিয়র এমআই থাকে সেটা দেখার জন্য পোস্টেরিয়র। নরমালি কিন্তু এটার কোনো দরকার নেই, কিন্তু যখন আপনি কার্ডিওলজির প্র্যাকটিস শুরু করবেন, যখন যাবেন, এটা আপনাকে ফেজ বি পাস করার পরও শিখতে হইতে পারে। তো যেহেতু এই জিনিসগুলো একেবারেই জানা নাই, কারণ আমি ছাত্র অবস্থায় জানতাম না, তো এই জন্য শুধু জানার জন্য, এর জন্য আজকের ক্লাসের পরে বই পড়তে হবে না, মুখস্থ করতে হবে না, যে শুধু এখান থেকেই শিখবো এই মানসিকতাটা রাখেন। আর আমি আবার রিপিট করব সবগুলো। জি স্যার, ধন্যবাদ। আর ইসিজি দেখার জন্য কিচ্ছু না, এই গ্রাফটা জানতে হবে, এটা খুব কঠিন কিছু না। যে পি এমন সুন্দর করে নাম দেওয়া আছে যে PQRST, আমরা যদি খেয়াল করি দেখেন, তো এই স্লাইডটাই আমরা পরে আসবো, আমরা দেখাবো। তো তার আগে আমরা একটু ফিজিওলজি জেনে আসি, যে ইসিজি তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দা হার্ট ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল, এইটাকে সে রিপ্রেজেন্ট করে। কিভাবে করে, আমরা কার্ডিয়াক সাইকেল কিভাবে হয় বা কন্ডাক্টিভ সিস্টেমটা দেখে নিই একটু। যে এটা তো স্পেশালাইজড টিস্যু, এসএ নোড, তাই না, পেসমেকার অফ দা হার্ট, যারা অ্যাটলিস্ট ফিজিওলজিও পড়ে আসছেন তারা এটা আমার থেকে ভালো জানেন, আমি অনেক কিছু ভুলে গেছি। যে এসএ নোড, তো এসএ নোড কে বলে যে পেসমেকার অফ দা হার্ট, সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা কোথায় থাকে, যে রাইট অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার যে জাংশনটা, এটা সুপিরিয়র ভেনা কাভা, সেখানে থাকে এসএ নোড। এখানে থেকে ইলেকট্রিসিটিটা যাবে এভি নোডে। এভি নোডে যাওয়ার জন্য পাথওয়ে যেটা আছে, যে অ্যাট্রিয়ামের মধ্যে, তো দুই নোডের মধ্যে পাথওয়ে, তাহলে এই পাথওয়েটার নাম কি হবে, ইন্টার নোডাল পাথওয়ে। তাহলে এসএ নোড থেকে এবি নোডে যাওয়ার রাস্তা হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে। তিনটা পাথওয়ে থাকে, এন্টেরিয়র, মিডিল এবং পোস্টেরিয়র। অনেক সময় লেফট অ্যাট্রিয়ামে যাওয়ার জন্য ব্যাকম্যান বান্ডেল নামে আরেকটা বান্ডেল থাকতে পারে। তাহলে এসএ নোড থেকে এবি নোড যাওয়ার আগে সে কি করবে, অ্যাট্রিয়াকে সাপ্লাই দিবে, তাই না, অ্যাট্রিয়াকে ডিপোলারাইজ করবে, করে ইম্পালসটা এখন কোথায় যাবে, এসএ নোড থেকে এবি নোডে। এবি নোডের কাজটা হচ্ছে কিছু টাইম ডিলে করে, কারণ অ্যাট্রিয়া যখন কন্ট্রাক্ট করে তখন ব্লাডটা কি হবে, ভেন্ট্রিকেলে যাবে, তাই না। তো ভেন্ট্রিকেলকে ফিল না হলে ও তো আর পাম্প করতে পারবে না, কাজেই ওখানে যে ডিলেটা হয় সেটা এবি নোডের মধ্যেই হয়। তো এবি নোডে ডিলে হওয়ার পরে কোথায় যাবে, বান্ডেল অফ হিস, তারপরে রাইট বান্ডেল ব্রাঞ্চ, তারপরে এদিকে লেফট বান্ডেল ব্রাঞ্চ। লেফট বান্ডেল ব্রাঞ্চ আবার দেখেন যে দুইটা ফ্যাসিকেল আছে, একটা এন্টেরিয়র ফ্যাসিকেল যেটা এন্টেরিয়র সুপিরিয়র সারফেসকে সাপ্লাই দেয়, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র, যেটা পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসকে সাপ্লাই দেয়। তাহলে যদি আমরা কন্ডাক্টিভ সিস্টেমের পাথওয়েটা আবার দেখি, যে এসএ নোড থেকে এবি নোড যাবে ইন্টারনোডাল পাথওয়ে, এবং রেয়ার ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়ামে ব্যাকম্যান বান্ডেল দিয়ে। এবি নোড থেকে বান্ডেল অফ হিস, তারপরে রাইট বান্ডেল ব্রাঞ্চ, তারপরে লেফট বান্ডেল ব্রাঞ্চ, দুই পাশেই সমানভাবে চলে যায়। তো যখন ইলেকট্রিসিটি যায় এসএ নোডের যে অ্যাক্টিভিটি, সেখানে তার রেট হচ্ছে 60 to 100। তো আমরা যে বলি না সাইনাস রিদম, তো এসএ নোডের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন এসএ নোড থেকে আসে তখনই আমরা শুধু সাইনাস রিদম বলি। তো এসএ নোডের তাহলে ডিসচার্জ কতটুকু, 60 to 100 পার মিনিট। তা আমরা যে নর্মাল হার্ট রেট বলি না 60 to 100, এটা কিন্তু এসএ নোডের বিটটাকেই বলি, যে সে কতটা হার্টবিট প্রডিউস করে। যখন এসএ নোড হচ্ছে সুপ্রিম পাওয়ার, ধরেন যে বস যখন থাকে তখন বসই পাওয়ারফুল, কিন্তু বস যখন কোনো কারণে না থাকে, বস যদি তখন কি হয়, জুনিয়র বা সাবঅর্ডিনেটরা তখন
সেই প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করে। ধরেন কোনো কারণে এখন এসএ নোডের কাজ করছে না, তখন কে পাওয়ার নিয়ে নেবে? এভি নোড। এভি নোডের তখন রেটটা কত হবে? কমে যাবে কিন্তু, কারণ এগুলো কিন্তু স্লো, 40 to 60। কাজেই কোনো মানুষের নরমালি যদি হার্টবিট দেখেন 40 to 60, তাহলে মাথায় রাখতে হবে যে এটা এসএ নোড থেকে আসছে না এবি নোড থেকে আসছে। তো এবি নোডেরও 40 to 60। তারপরে এভি যে বান্ডেল এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, পার্কিনজি ফাইবার, এদের থেকে যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসে, যে এসএ নোডও নাই, বাবা নাই, তারপরের জেনারেশন নাই, তারপরের জেনারেশন যদি হয়, তাহলে দেখা যাবে তখন হার্টবিটটা 20 থেকে 40। কাজে এসএ নোডের রেটটা মনে রাখতে হবে 60 to 100, এভি নোড 40 to 60, এবং তার লোয়ার ডাউনে যত যাবে বান্ডেল অফিস, পার্কিনজি ফাইবার, এদের রেট হচ্ছে 20 to 40। ক্লিয়ার? তাহলে আমাদের কন্ডাকটিভ সিস্টেমের জন্য এটা আবার যদি রিপিট করি, এটা ছাড়া ইসিজির কিন্তু সব রাস্তা বন্ধ। মানে এখানে যদি বোঝায় গলদ থাকে তাহলে সামনে মুখস্থ করতে হবে, আর উপায় নেই। তাহলে এই ইম্পালস তৈরি হবে কার্ডিয়াক অ্যাক্টিভিটি এসএ নোড থেকে, ইন্টারনোডাল, এন্টেরিয়র, মিডিয়াল এবং পোস্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভি নোডে, দেন এভি বান্ডেল or bundle of his, then right bundle branch and left bundle branch and Purkinje fibers. ওকে, তাহলে আমরা যদি এই ছবিটা দেখি যে এটা হচ্ছে হার্টের ভিতরে কি ঘটনা ঘটছে, আর আমাদের বিজ্ঞানের কি দেখি বাইরে ইসিজি করলে, তাহলে আমরা কি দেখা যায় ইসিজিতে? কিছু না, শুধু দেখেন যে স্ট্রেট লাইন, তাই না? জীবন তো কখনোই সমান রেখা না, যে বলে না যে স্মুথ জার্নি, তা কিন্তু না, আপস এন্ড ডাউনস আছে, ওয়েভ আছে জীবনের। তো ইসিজিতে যদি স্ট্রেট লাইন হয় তাহলে কি ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর। খুবই খারাপ খবর। আর একটু পরেই ডাক্তার ডিক্লেয়ার করে দিবে, ঠিক আছে? যেমন ধরেন যে কান্না, তাই না? কান্না কিন্তু সবসময়, আপনার পাশের বাড়িতে যদি কেউ কান্নাকাটি করে কি ভাববেন বলেন তো? যে কোনো খারাপ খবর। কিন্তু একটা সময় আছে যে সময় না কাঁদলে মানুষ ভাবে খারাপ খবর, সেই সময়টা কি? স্যার চাইল্ড বার্থের সময় স্যার। গুড। বাচ্চা যদি ডেলিভারির পরে ক্রাই না করে, এটা খুবই স্যাড নিউজ, তখনও কাঁদতে হয় বাচ্চা না কাঁদলে, ঠিক আছে? তো পড়া যাতে মনোটোনাস না হয়, মাঝে মাঝে একটু গল্প থাকবে, ঠিক আছে? এটাকে অন্যভাবে নেওয়ার সুযোগ নেই। মনে আছে তো যে এখানে আমরা দেখব ইসিজিতে কি দেখি, আর গডের বানানো হার্টের মধ্যে কি জিনিস চলছে, পাশাপাশি ছবি দুটো দেখেন। যে তাহলে এখানে দেখেন কিচ্ছু না, চিন্তা করেন যে এটা স্ট্রেট লাইন, ধরেন বেজ লাইন, এই যে পির আগে পির পরে, এটা বেজ লাইন। তো তার থেকে ফার্স্ট পজিটিভ যেটা, সেটা হচ্ছে পি। পি পার হওয়ার পরে যে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন, নেগেটিভ তো বোঝা যাচ্ছে নিচের দিকে, কারণ যেটা এই বেজ লাইনের উপরে সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা বেজ লাইনের নিচে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে কিউ, দেন যে পজিটিভ ডিফ্লেকশন সেটা হচ্ছে আর, আবার যখন নেগেটিভ ডিফ্লেকশন হবে তখন হবে এস। তাহলে আমরা যদি জানি পি হচ্ছে অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি, হ্যালো, পি হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, আর কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, আর এইটা হচ্ছে টি ওয়েভ। তাহলে ওয়েভ গুলো যদি আমরা মনে করি যে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স এবং টি ওয়েভ, কিছু কিছু সময়ে ইউ ওয়েভ দেখা যায় টি এর পরে অবশ্যই। কথা হচ্ছে, হ্যালো হ্যালো, সাউন্ড হচ্ছে এক্সট্রা। আচ্ছা স্যার বুঝতে পারছি, একজন পার্টিসিপেন্ট আনমিউট আছে, মিউট করে দিচ্ছি। ওকে, তাহলে ঠিক আছে স্যার। আমাদের আজকে যা শেখার এই পি, কিউআরএস, টি, তারপরে ইউ ওয়েভ, এই ছবিটা সবার আঁকা শিখতে হবে, যে এটা বারবার প্র্যাকটিস করতে হবে। এবং এইটা কেমন আমি বলি, যে একজন মানুষের সাথে অনেকদিন পর দেখা হলো, তখন আমরা জিজ্ঞাসা করি না, কি রে তুই এত শুকায় গেছিস কেন, বা এত মোটা হয়ে গেছিস কেন, তোকে এত রোগা মনে হচ্ছে কেন, কোনো সমস্যা কিনা? কেন বুঝি? যে তার চেহারাটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হওয়ার কারণে তাকে কিন্তু দেখেই বুঝতে পারি। কেউ কি বলে যে আপনি এত মোটা হয়ে গেছেন কেন, মেপে বলে? এটা ফিলিংস থেকে বলে, যে দেখতে দেখতে। কাজেই আপনাদের ইসিজি এমন ভাবে দেখতে হবে যখনই সময় পাবেন, যে দেখলেই যেন বুঝতে পারেন যে আরে এটা তো অ্যাবনর্মাল, কেন দেখি।
তাহলে আবার স্টার্ট করি যে বেজ লাইন, দেন ফার্স্ট পজিটিভ আপওয়ার্ডস, তাই না? এটা পি ওয়েভ। পি ওয়েভ হচ্ছে এই যে এসএ নোড থেকে যে অ্যাট্রিয়াম ডিপোলারাইজ হচ্ছে যে হার্টের যে কন্ট্রাকশন বা অ্যাক্টিভিটি, সেটাই হচ্ছে ডিপোলারাইজেশন। হার্ট যখন কাজ করে না তখন হচ্ছে ডিপোলারাইজেশন। কাজেই যেগুলো আমরা পজিটিভ ডিফ্লেকশন দেখতে পাচ্ছি, ফার্স্ট যেটা, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, এটা হচ্ছে পি ওয়েভ। এই পি ওয়েভ কেমন হয় না হয় এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে করে আলাপ করব, কিন্তু আজকে ফার্স্ট এটা পি ওয়েভ, তারপরে কিউ, আর, এস, দেন টি, দেন ইউ। যখন ইসিজি চলতে থাকবে তখন পি ওয়েভ গেল, এই পি ওয়েভ থেকে যে কিউ ওয়েভের মাঝখানে যে সেগমেন্ট, তাহলে এই সেগমেন্টটাকে যদি কিউ ওয়েভ থাকে তাহলে পিকিউ সেগমেন্ট, অনেক সময় কিউ ওয়েভ থাকে না তখন হবে পি আর সেগমেন্ট। দেখেন পি আর আর তার মধ্যে অংশ, সেগমেন্ট অর্থ হচ্ছে অংশ। কাজেই পি আর সেগমেন্ট কখন, যখন পি আর আর এর মধ্যে। পিকিউ সেগমেন্ট যখন কিউ ওয়েভ থাকবে, সবসময় কিন্তু কিউ ওয়েভ থাকে না। এবং এই এস ওয়েভ শেষ হচ্ছে এখানে, আর টি ওয়েভ শুরু হচ্ছে এখান থেকে। কাজেই মাঝখানে যে অংশ, এই অংশটুকুর নাম কি হবে তাহলে? এস আর টি, এই সেগমেন্টের নাম হবে এসটি সেগমেন্ট। কিন্তু যেই জায়গাটা জাংশন, এটাকে বলে জে পয়েন্ট। এই যে জাংশন হচ্ছে না, যে এস ওয়েভ শেষ হবে, এসটি সেগমেন্ট হবে, টি ওয়েভ হবে, তাহলে এই এস আর এসটি সেগমেন্টের যে জাংশন, এটাকে বলে জে পয়েন্ট। যখন আপনি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এমআই দেখতে যাবেন তখন কিন্তু এই অংশটুকু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য। যে এসটি সেগমেন্ট যদি না বুঝেন কতটুকু, যে পয়েন্ট কোনটা, তাহলে কিন্তু আর আপনি জীবনেও ইসিজি এর এই মনে হবে যে কি একটা হজবরল রেখারে বাবা। তাই আমরা আবার রিপিট করব, তাহলে আমরা আবার দেখি যে এসএ নোড থেকে ইম্পালস হচ্ছে, ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে হচ্ছে, এবি নোডে যাচ্ছে, রাইট বান্ডেল লেফট বান্ডেল, এবং তার পার্কেনজি ফাইবার হয়ে যাচ্ছে দুই দিক দিয়ে। তো আমরা এখন সামারি করি যে আমরা এতক্ষণ ধরে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখলাম, যে ইম্পালস প্রোডাকশন হচ্ছে এসএ নোডে। এসএ নোডের যখন ইম্পালস তৈরি হলো, সে কি করবে? আমাদের পি ওয়েভ তৈরি করবে। তাহলে এটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এই ঠিক যখন পি ওয়েভ হচ্ছে তখন কিন্তু ইম্পালস ট্রান্সমিট হচ্ছে কোথায়? এভি নোডে। এভি নোড টাইমটাকে ডিলে করে দিচ্ছে, যে ভেন্ট্রিকেল তো অনেক বড়, ও চেম্বার ফুল হোক। তো এভি নোডের পরে কি? বান্ডেল অফ হিস, তারপরে কি ছিল? রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ, তারপরে কি ছিল? পার্কেনজি ফাইবার। যখনই পার্কেনজি ফাইবারে স্টিমুলাস পৌঁছায় যাচ্ছে তখনই ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট শুরু করছে, তখনই হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে এখানে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন পি ওয়েভ, আর কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। কিউআরএস হওয়ার পরে আবার বেজলাইন এবং টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশন হচ্ছে যে হার্টের যে কন্ট্রাকশন, যে আমরা যে হার্টের সিস্টল দেখছি, সেটাই হচ্ছে অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার, পি ওয়েভ এবং কিউআরএস। এবার ওইটাই আরেকবার দেখাই, যে ফিজিওলজিতেই থাকি, যে পি ওয়েভ কি মিনস করে, যে ফার্স্ট যে পজিটিভ ওয়েভ পি হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। দেন এই যে পিআর সেগমেন্ট, এখানে কিউ ওয়েভ নাই, তাহলে এই সেগমেন্টের নাম হচ্ছে পিআর সেগমেন্ট। এটাই হচ্ছে যে ডিলে হচ্ছে এই জায়গাটায় পিআর সেগমেন্টে, এবিনোডাল ডিলে, যেটা আমরা ফিজিওলজিতে পড়ে আসি। ততক্ষণে কি হচ্ছে? পার্কেনজি ফাইবার স্টিমুলেট হয়ে গেছে না, আমরা যে দেখালাম যে কিউআরএস এর আগে পার্কেনজি ফাইবার স্টিমুলেট হয়ে গেছে। তাহলে কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আবার গ্যাপ এসটি সেগমেন্ট, আবার ভেন্ট্রিকেল এখন রিপোলারাইজেশন স্টেজে, যেটা টি ওয়েভ বলছে। টি ওয়েভের পরে যখন আবার আইসোইলেকট্রিক লাইন, তখন আবার হার্ট কোনো কাজ করে না। তাহলে পি ওয়েভের আগে কোনো কাজ নাই, পি ওয়েভের পরে কোনো কাজ নাই, কিউআরএস এর পরে কোনো কাজ নাই, তারপরে রেস্ট, যে আবার একটা কার্ডিয়াক সাইকেল তৈরি করবে। কাজেই এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কার্ডিয়াক সাইকেলের পি কিউ আর এস টি ইউ, এর মধ্যে কিন্তু সবকিছু সাইকেল বারবার রিপিট হচ্ছে। কাজে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমাদের ইসিজি। স্যার যে পয়েন্টটা একটু আরেকবার একটু অনেকবার দেখা হবে। আবার যে পয়েন্ট, এইটা এই যে দেখি, এটা ছবিটা খালি ছবিতে, কিন্তু আপনি যদি বলেন বাচ্চাদের যেমন কার্টুন দেখে না, এ ফর অ্যাপেল, বি ফর বল, আজকের ক্লাসগুলো কিন্তু ঠিক ছবি, এখানে কোনো লেখা নাই, কোনো জিনিস আপনাকে পড়তে হবে না। ঠিক আছে, আমি আবার দেখাই। দেখেন যে পি ওয়েভ মানে কি, দেখেন যে অ্যাট্রিয়ামে ডিপোলারাইজ হচ্ছে, অ্যাট্রিয়াম
কন্ট্যাক্ট করছে। তারপর দেখেন কিউ আর এস, তখন কে কাজ করছে? ভেন্ট্রিকল। তারপরের ওয়েভটা কি? টি ওয়েভ, দেখেন তখন রেস্টিং ফেজে হার্ট। এই যে দেখেন যখনই ফার্স্ট নেগেটিভ এবং সেকেন্ড নেগেটিভ, ফার্স্ট নেগেটিভটা হচ্ছে কিউ ওয়েভ, সেকেন্ড এই আর ওয়েভের পরে যে সেকেন্ড নেগেটিভ এটা হচ্ছে এস ওয়েভ। তো দেখেন এস ওয়েভ এত দূর পর্যন্ত, আর এই সেগমেন্টের নাম হচ্ছে এস এর মধ্যে আর টির মধ্যে সেগমেন্টের নাম কি হবে? এই যে গাড়ি বাসে লেখা থাকে না সদরঘাট টু, হ্যাঁ সদরঘাট টু গাবতলী, হ্যাঁ রাস্তাটার নাম কি? সদরঘাট গাবতলী। হ্যাঁ তাহলে দেখেন যে এস ওয়েভ আর টি ওয়েভের মাঝখানে যে সেগমেন্টটা, এটা এসটি সেগমেন্ট। এই যে জাংশনটা, এই হিঞ্জ পয়েন্টটা, এটাই হচ্ছে জে পয়েন্ট। স্যার মানে হচ্ছে এই জায়গাটা এসটা যখন উঠতেছে, অবশ্যই এসটা যখন উঠে ফ্ল্যাট লাইন এসটি হচ্ছে, শুরু, ফ্ল্যাট লাইন এস এর শেষ, এসটির শুরু যে জাংশনটা, সেই জাংশনটাই হচ্ছে জে পয়েন্ট। এই জায়গাটা দেখেন এস উঠে যাচ্ছে বেজ লাইনে, হ্যাঁ আর এসটি হ্যাঁ শুরু হ্যাঁ হচ্ছে এই জাংশনটা, এইটাই হচ্ছে জে পয়েন্ট। এটা আমরা মানে আরো স্যার অনেকবার স্যার আমি যদি একটু বলি যে স্যার মানে এসটা হচ্ছে মানে উঠতেছে, আর হচ্ছে আমার এসটি সেগমেন্টের আগে যে একটা জাংশন থাকতেছে ওটা হচ্ছে আমার জে হচ্ছে এই যে অ্যারো দেখা যাচ্ছে না স্যার, অ্যারো চিহ্নটা আর এর উপরে দেওয়া। না না, এটা আর এখন এইখানে এই যে, হ্যাঁ আচ্ছা আমি আবার দেখাচ্ছি। তাহলে আমাদের লিড কতগুলো আছে দেখি, সেটা হচ্ছে যে 12টা লিড আছে, মানে আমরা ইসিজিতে 12 লিড ইসিজি বলি। তার মধ্যে ইউনিপোলার আছে, মানে যাদের একটা পোল মানে ইলেকট্রিক্যাল চার্জ, আর একটা হচ্ছে বাইপোলার। তো প্রথম হচ্ছে 12টা, তারপরে হচ্ছে যে লিম লিড আছে 6টা, আর চেস্ট লিড আছে 6টা। তো চেস্ট লিড 6টার নামকরণ করি আমরা V1, V2, V3, V4, V5, V6, যে এগুলো আমরা বসানোর সময় দেখলাম, রাইট ফোর্থ, লেফট ফোর্থ, লেফট ফিফথ মিড ক্লাভিকুলার লাইন, লেফট ফিফথ এন্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, লেফট ফিফথ মিড অ্যাক্সিলারি লাইন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে চেস্ট লিড, এরা সবাই কিন্তু ইউনিপোলার। তাহলে মনে থাকবে চেস্ট লিড 6টা, V1 থেকে V6, তাদের নাম V1 থেকে V6। তারা কোনটা কি এটা পরের দিন হয়তো বলবো, আজকেও বলতে পারি সময় পেলে। এখন লিম লিড আছে 6টা, তার মধ্যে বাইপোলার বা স্ট্যান্ডার্ড লিড বলে। তো আপনাকে যদি বলে যে ইসিজিতে স্ট্যান্ডার্ড লিড কয়টা, তখন তো এটা একদম তো এবিসি। আজকে তো আমরা তাফিজুল বলছে এবিসির বাইরে না পড়াইতে, আর আমি ওরে বলছি যে এর বাইরে পড়াবো না, বিতেও যাব না, শুধু এতেই থাকবো আজকে। তাহলে স্ট্যান্ডার্ড লিড হচ্ছে বাইপোলার, সে তাদেরকে কিভাবে নাম করে? রোমান 1, 2, 3। ঠিক ইসিজি কিন্তু এভাবেই সাজানো থাকে, প্রথমে বাম দিক থেকে ডান দিকে যাবেন, লিড 1, 2, দেন 3। তারপরে অগমেন্টেড ইউনিপোলার লিড আছে 3টা, অগমেন্টেড ভেক্টর রাইট আর্ম, অগমেন্টেড ভেক্টর লেফট আর্ম, অগমেন্টেড ভেক্টর লেফট ফুট। তাহলে এভিআর আমরা সংক্ষেপে বলি এভিআর, এভিএল, এভিএফ। তাহলে এরাও কিন্তু তারপরে প্রথমে সাজানো থাকে লিড 1, 2, 3, তারপরে এভিআর, এভিএল, এভিএফ, তারপরে V1 থেকে V6। ঠিক এই 12টা এই সিকোয়েন্সে সাজানো থাকে। কাজেই আপনাকে যে জিজ্ঞাসা করে যে ইসিজিতে লিড কয়টা, 12টা। 12টার মধ্যে চেস্ট লিড 6টা, লিম লিড 6টা। লিম লিড আবার দুই ভাগে, বাইপোলার, ইউনিপোলার। বাইপোলার হচ্ছে 1, 2, 3। তারপরে ইউনিপোলার অগমেন্টেড লিড গুলো এভিআর, এভিএল, এভিএফ, তারপরে হচ্ছে যে চেস্ট লিড। তো আমরা যে ফিজিওলজিতে আমাদের যে ট্রায়াঙ্গেলস, না ট্রায়াঙ্গেলসটার নাম কি ছিল জানো? এই যে ট্রায়াঙ্গেলস, স্যার একটা প্রশ্ন ছিল। Enthoven triangles. গুড, হ্যাঁ প্রশ্ন। স্যার ওই স্ট্যান্ডার্ড লিড গুলাকেও কি লিম্ফ লিড বলা হচ্ছে? হুম, এটা ওই যে আব্দুল্লাহ স্যারের বইতে একটু বোধহয় পরে কনফিউজ করা আছে, ঠিক আছে? যে ওখানে পরে লেখা আছে স্যারের বইতে যে এগুলো এই লিম লিড। প্রথম লাইনে বাইপোলার লিখে স্যারের বইতে 3 নম্বর বা 4 নম্বর লাইনে যে বলছে এরাও লিম লিড। এই যে আমরা সোজাসুজি ভাগ করি লিম লিড আর চেস্ট লিড। লিম লিড 6টা, চেস্ট লিড 6টা। লিম লিড আবার ইউনিপোলার, বাইপোলার, বাইপোলার গুলো লিম লিড। তাহলে লিম্বের সাথে আমি দেখাচ্ছি ছবি এখানে, তাহলে দেখতে বুঝতে পারবে। তাহলে দেখেন যে লিড 1, লিড 2, লিড 3। তাহলে ধরেন যে খুব সোজা, এটা কিন্তু মানে কারোর মন খারাপ করার কারণে আমি বলি
যে রাইট আর্মের দিকে যে ইলেকট্রন দুইটাই নেগেটিভ, মাইনাস মাইনাস। লেফট আর্মে প্লাস এবং মাইনাস দুইটাই থাকতে পারে, দুইটাই থাকে। আর লেফট লেগের যে ইলেকট্রন এটা অলওয়েজ পজিটিভ। তাহলে রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ, মুখস্থ করা লাগবে না, রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ, লেফট আর্ম পজিটিভ এবং নেগেটিভ, এবং লেফট লেগ অলওয়েজ পজিটিভ। তাহলে লিড 1 কার কার মধ্যে দেখেন, এই যে আমরা বাইপোলার লিড বলছিলাম, লিড 1, লিড 2 এবং লিড 3, এই তিনটা তো বাইপোলার লিড। তাহলে দেখেন যে লিড 1 হচ্ছে রাইট আর্ম আর লেফট আর্মের মধ্যে, ওকে, রাইট আর্ম লেফট আর্ম। আর লিড 2 হচ্ছে রাইট আর্ম এবং লেফট লেগের মধ্যে, আর লিড 3 হচ্ছে লেফট আর্ম আর লেফট লেগের মধ্যে। কাজে আপনাকে যদি জিজ্ঞাসা করে যেটা বাইপোলার লিড পোল গুলো কোথায় আছে, তাহলে বলতে হবে যে লিড 1 রাইট আর্ম এবং লেফট আর্মের মধ্যে। আমার দুই হাত যদি দেখেন, রাইট আর্ম এবং লেফট আর্মের মধ্যে। রাইট দিয়ে দেখেন মনে রাখার সুবিধার জন্য, ডান হাতের কার্য ডান হাতেই আমরা সব করি, রাইট হ্যান্ডেড। তাহলে ডান হাত থেকে বাম হাত হলে কি হবে, লিড 1। ডান হাত থেকে বাম পা যদি হয় তাহলে কি হবে, লিড 2। আর বাম পা থেকে বাম হাত থেকে বাম পায়ে যদি হয়, লিড 3। মুখস্থ করা লাগবে না তো, মনে থাকবে যে আমরা ডান হাত শেষ করি, ডান হাত থেকে বাম হাত এটা লিড 1, ডান হাত থেকে বাম পা লিড 2, বাম হাত থেকে বাম পা এটা হচ্ছে লিড 3। দেখেন লিড 1 কার কার মধ্যে, রাইট আর্ম লেফট আর্মের মধ্যে, লিড 2 কার মধ্যে, রাইট আর্ম এবং লেফট লেগের মধ্যে, আর লিড 3 লেফট আর্ম থেকে লেফট লেগের মধ্যে। আর এই যে অগমেন্টেড লিড বলছিলাম যে এরা হচ্ছে ইউনিপোলার, এরা সেন্টার থেকে যদি রাইট শোল্ডারের দিকে যায় ভেক্টরটা তাহলে কি হবে, এভিআর। সেন্টার থেকে যদি লেফট আর্মের দিকে যায় ইলেকট্রন তাহলে কি হবে, এভিএল। সেন্টার থেকে যদি লেফট ফুটের দিকে যায় তাহলে কি হবে, এভিএফ। এই যে আর ফর রাইট আর্ম, এল ফর লেফট আর্ম, এফ ফর লেফট ফুট। কাজে এই লিম লিড বোঝা গেল। লিম লিড বাইপোলার তিনটা, 1 2 3। 1 কার কার মধ্যে প্লেস, এই যে আমরা যে হাতে লাগাই না তারগুলো কেন লাগাই, এই লিম লিড গুলোকে আনার জন্যই তো লাগাই, তাই না, তাহলে তো লিম লিড আসবে না। তো সেই জন্যই হচ্ছে যে রাইট আর্ম থেকে লেফট আর্মের মধ্যে যে আমাদের লিম লিডটা আছে সেটা লিড 1, রাইট আর্ম থেকে লেফট ফুটের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিড 2, আর লেফট আর্ম আর লেফট লেগের মধ্যে যেটা লিড 3। আর যখন সেন্টার থেকে রাইট স্যার একটা কোশ্চেন ছিল স্যার, রাইট লেগে কেন লিড করা হচ্ছে না, মানে এটার ভেক্টর যেভাবে গ্যালভানোমিটার দিয়ে রাইট লেগেও অনেক জায়গায় করা আছে, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনটা লেফট লেগে দিয়ে, যে কার্ডিয়াক অ্যাক্সিস লেফট সাইড দিয়ে ক্রস করে বেশি, হার্ট লেফট সাইডে থাকার কারণে যে কার্ডিয়াক অ্যাক্সিস লেফট সাইড, কারণ এটা তো অ্যাক্সিস, ঠিক আছে, এইখান থেকে যে অ্যাক্সিসটা যায় এই হার্টকে ক্রস করে যায়, ঠিক আছে। এই জন্য রাইট লেগে দিয়েও এক দুই জায়গার স্টাডি আছে, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড না। তাহলে এখন দেখেন যে এভিআর কিভাবে চিনবেন ইসিজিতে, সব উল্টা বলে না, একজনের সব উল্টা পাল্টা। দেখেন পি ওয়েভ কেমন, নেগেটিভ না, পি ওয়েভ নিচের দিকে না, নিচের দিকে থাকলে কি বলছিলাম, নেগেটিভ। বেজ লাইনের উপরে যা হবে তাই পজিটিভ, বেজ লাইনের নিচে যা তাই নেগেটিভ ওয়েভ। তাহলে এখন পি ওয়েভ কেমন, কিউআরএস কেমন, নেগেটিভ না, তাহলে সব নেগেটিভ। দেখেন পি নেগেটিভ, কিউআরএস নেগেটিভ, টিউ নেগেটিভ, তাহলে এটা এভিআর। আর এভিএল এভিএফ তো যেমন কমপ্লেক্স আমাদের আসে তেমনই, কিন্তু এভিআর যে নেগেটিভ এটা আপনাকে মাথায় রাখতে হবে, না হলে আপনি জীবনেও ডেক্সট্রোকার্ডিয়ার ইসিজি বুঝতে পারবেন না। কাজে এভিআর এ যে আমাদের যে কমপ্লেক্স গুলো আমরা পি কিউ আর এস টি দেখলাম অল নেগেটিভ, ওকে। এবার আমরা যদি দেখি যে লিম লিড দেখে আসলাম আমরা, 1 2 3, মনে আছে যে 1 হচ্ছে দুই আর্মের মধ্যে, 2 হচ্ছে রাইট আর্ম এবং লেফট লেগের মধ্যে, 3 হচ্ছে লেফট আর্ম এবং লেফট লেগের মধ্যে। এভিআর পেয়ে গেছি আমরা, এভিএল পেয়ে গেছি, এভিএফ পেয়ে গেছি। এবার V1 থেকে V6, তাই না। তো V1 থেকে V6 এই যে আর ওয়েভ দেখেন, এই যে ফার্স্ট পজিটিভ যেটা সেটাকে আমরা কি বলছিলাম, আর ওয়েভ, তাই না, এই উঁচুটা আর ওয়েভ। তো এই আর ওয়েভ V1 থেকে V5 পর্যন্ত বাড়তে থাকে আস্তে আস্তে। দেখেন আর ওয়েভের হাইট আস্তে আস্তে বাড়ছে কিন্তু, ওকে। এটাকে বলে প্রোগ্রেশন অফ দা আর ওয়েভ।
যে আর ওয়েভ স্লোলি বাড়তে থাকবে V1 থেকে V5 পর্যন্ত। যেমন অনেক অসুখ বা অনেক কন্ডিশন আছে যেখানে আর ওয়েভের প্রোগ্রেশন হয় না, যেমন খুব ওবেস যদি হয়, ইমফাইসিমা থাকে, যদি লিড উল্টা করে লাগানো হয়, ডেক্সট্রোকার্ডিয়া হয়, তারপরে সিওপিডি যদি থাকে, মায়োকার্ডিয়াল ইনফেকশন থাকে, তাহলে কিন্তু পুর প্রোগ্রেশন অফ আর ওয়েভ হয়। কাজেই আপনাকে এটাও জানতে হবে যে আর ওয়েভের হাইট ক্রমশ বাড়তে থাকে V5 পর্যন্ত। এবার দেখেন ইসিজির ওরিয়েন্টেশনটা কিভাবে থাকে, যদি আপনি এটা বুঝেন যে তাহলে বুঝতে হবে যে আপনি আজকে যদি এটা বুঝেন তাহলে বুঝতে হবে যে আপনি অনেকের থেকে 40 বছর আগায় আছেন। কিভাবে থাকে আমি দেখাই। এই যে এটা যদি আমরা হার্টের লেফট ভেন্ট্রিকলকে কেটে ফেলি, ক্রস সেকশন, তাই না, একটা কলা চিন্তা করেন, কলার মাঝখান থেকে যদি কেটে ফেলেন কেমন হবে, এরকম সার্কেল একটা টায়ারের মতো, তাই না? তো আমাদের তো অ্যানাটমিতে মনে আসছে না, হার্টের কি ছিল, এন্টেরিয়র ওয়াল ছিল, মনে আছে? হার্টের কি এন্টেরিয়র ওয়াল থাকে? সারফেস থাকে। এন্টেরিয়র স্টেনোকোস্টাল সারফেস আর এন্টেরিয়র সারফেস, তারপরে ইনফিরিয়র সারফেস, তাই না? তারপরে যে রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেলের মাঝে যে জায়গাটা সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আর হচ্ছে ল্যাটারাল। তাহলে হার্টের ওয়াল কয়টা বলা যাবে? মানে আমরা ইসিজিতে বা ইকোতে কিভাবে কয়টা ওয়াল পাই? এন্টেরিয়র দেখেন, তার অপোজিটে কি? ইনফিরিয়র। এই যে দুই ভেন্ট্রিকেলের মাঝে যে জায়গাটা এটা হচ্ছে সেপ্টাল ওয়াল, আর সেপ্টাল ওয়ালের অপোজিটে যে জায়গাটা সেটা হচ্ছে ল্যাটারাল ওয়াল। তাহলে আমাদের যখনই আমরা হার্টের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের দিনে পড়তে যাব, তখন কিন্তু আমাদের এই চারটা ওয়াল জানতে হবে, যে হার্টের এন্টেরিয়র ওয়াল আছে, তার অপোজিটে পোস্টেরিয়র কিন্তু এখন নাই, আগে পোস্টেরিয়র বলতো, এখন সেটা উঠে গেছে, যে এন্টেরিয়র এবং ইনফিরিয়র অপোজিট, সেপ্টাল এবং ল্যাটারাল অপোজিট। এটা বোঝা গেছে কিনা? তাহলে V1 এবং V2 এই দুইটা কি রিপ্রেজেন্ট করে, কোন ওয়ালকে? যে কোনো একজন। সেপ্টাল ওয়াল। সেপ্টাল ওয়াল। V3 V4 কোন ওয়ালকে রিপ্রেজেন্ট করে? ইনফিরিয়র। অ্যান্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র ইনফেরিয়র। ওয়াল। না, ইনফিরিয়র নিচে আছে, আচ্ছা, V3 V4 এন্টেরিয়র ওয়ালকে, আর ল্যাটারাল হচ্ছে 5 6। এটা আজকের এমনি ধারণার জন্য, এই ক্লাসগুলো, এই কথাগুলো অনেকবার রিপিট হবে। আপনারা যদি আমার সাথে থাকেন প্রতি সপ্তাহে, যে এই কথাগুলো বারবার রিপিট, আজকে শুধু একটু মাথায় দিয়ে দেওয়ার জন্য যে এটাই ব্যাপারটা। তাহলে আমরা অ্যাজ এ হোল গ্রস V1 V2 যে লিড আমরা পাই, এটা আসলে হার্টের কোন ওয়ালকে রিপ্রেজেন্ট করে? সেপ্টাল ওয়াল, আজকের জন্য। পরে এটা অনেক চেঞ্জ হবে। V3 V4 কোন ওয়াল চেঞ্জ করে? এন্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়াল। V5 V6 কোন ওয়াল রিপ্রেজেন্ট করে? ল্যাটারাল ওয়াল। ল্যাটেরাল ওয়াল। আর এই 2 AVF/3 এটা ইনফিরিয়র ওয়ালকে প্রেজেন্ট করে। যখন দেখবেন যে ইসিজি চেঞ্জ লিড 2 AVF এবং 3 লিডে আছে, তখন বুঝবেন ঘটনা ইনফিরিয়র ওয়ালে। ওকে, এখনো কিন্তু আমরা ইসিজিতে ঢুকি নাই, শুধুমাত্র কিন্তু একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এইবার কিন্তু আমরা ইসিজিতে ঢুকছি, যে এতক্ষণ আমরা কিন্তু ইসিজি করার মধ্যে ছিলাম, যে তাহলে এখন যারা নতুন, একটু রিপিট করে আসি যারা পরে জয়েন করছে তাদের জন্য, এতক্ষণেরটা, যে ইসিজি হচ্ছে গ্রাফিক্যাল রেকর্ডিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট ডিউরিং ইটস কার্ডিয়াক সাইকেল। ওকে, আমরা ডেফিনেশন যারা আগে শুনছি, যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তার যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কোনো সংজ্ঞাই এমন ভাবে মুখস্থ করবেন না যেটা পরীক্ষার হলে যে ওই লাইন আর কাজ করছে না, মাথার চুল ছিঁড়ে ফেললেও মনে পড়তেছে না। কাজে ইজি ওয়েতে আপনি মনে রাখেন, সেটাকে আপনি পরে ফরম্যাট করবেন, যে আমি জানি যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেহেতু এটা গ্রাম বা গ্রাফ, কার? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, কখন? কার্ডিয়াক সাইকেলের সময়। তাই কার্ডিয়াক সাইকেল মানে হার্ট, হার্ট আর কিছু না, ব্যাংকের মতো, নগদ জমা নগদ প্রদান। ও সারা শরীর থেকে রক্ত রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে, আর সেই রক্তকেই ও চালু, ওটাই হচ্ছে ওর ইনপুট, রাইট ভেন্ট্রিকেলে পাঠায়, লাংসে পাঠায়, লেফট অ্যাট্রিয়ামে আসে, লেফট ভেন্ট্রিকেল। এই সারা দিন, সেই 5 সপ্তাহতে শুরু করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত ও এই কাজই করে, ওর আর কোনো কাজ নেই। ওই হরমোন টরমোন ওগুলো অনেক পরে আবিষ্কার হয়েছে, মেইন কাজই হচ্ছে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, সিস্টোল আর ডায়াস্টোল। তাই সেটারই গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন এবং তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেটাই হচ্ছে হার্ট। কিভাবে করে আমি বলছিলাম, যে পেশেন্ট একটা লাইং ডাউন অবশ্যই থাকবে, তার পজিশন মতো সে থাকবে, যে থাকবে সে ডান দিকে থাকবে। তখন বলছিলাম যে 10টা লিড লাগাইতে হবে, 4 হাত পায়ে 4টা দড়ি বাঁধে, অনেকে বলে না তার বেঁধে পরীক্ষা করছিল, কি পরীক্ষা করছিলেন? যে অনেকগুলো তার বেঁধে, কাজে কতগুলো তার বাঁধতে হয়? 4টা আর 6টা 10টা। তো সেটার লেফট সাইডের কিভাবে করা হয়? 6টা লিড বসানো হয় বলছিলাম। কিছু স্পেশাল ক্ষেত্রে, একটা ক্ষেত্রে রাইট সাইডেড করা হয়, যে সবগুলো লিডকে রাইট সাইডে নিয়ে আসা হয়,
এবং আরেকটা যখন পোস্টেরিয়রে মায়োকার্ডিয়াল ইনফার্কশন দেখতে যাই তখন আমরা পিছনের দিকে বসাই 7, 8, 9 এই V1, V2, V3 কে খুলে ফেলে। তারপরে আমরা বলছিলাম যে হার্টের কন্ডাকটিভ সিস্টেম, যে এসএ নোড থেকে ইম্পালস যাবে এভি নোডে ইন্টারনোডাল পাথওয়ে এবং ব্যাকমেন্স বান্ডেল দিয়ে, তারপরে এভি নোড, এভি বান্ডেল বা বান্ডেল অফ হিজ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ এন্ড পার্কিনজি ফাইবার। এবং লেফট বান্ডেলের দুইটা ফ্যাসিকল আছে, এটা জানতে হবে পরে ফ্যাসিকুলার ব্লক যেদিন আমরা আলাপ করব সেদিন, যে এন্টিরিয়র ফ্যাসিকল আছে, পোস্টেরিয়র ফ্যাসিকল আছে। তখন বলা হচ্ছে যে এটা আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি উইদিন দ্য হার্ট। তো এটার ছবি এটা। আবার তখন আমরা যে এতক্ষণ ইলেকট্রোফিজিওলজি বললাম যে এসএ নোড থেকে ইম্পালস হচ্ছে, অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করছে, ডিপোলারাইজেশন, তারপরে এভি নোড, বান্ডেল অফ হিজ, রাইট লেফট বান্ডেল এবং পার্কিনজি ফাইবার যখন স্টিমুলেট হচ্ছে তখন ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন হচ্ছে, যেটাকে আমরা কিউআরএস বলছি। এবং তারপরে যখন আমরা বেজ লাইনের পরে ফিরে যাচ্ছি, ভেন্ট্রিকেল রিপোলারাইজেশনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে টি ওয়েভ। তো সেটারই অ্যাক্টিভিটি আমরা পি ওয়েভ দেখছি, যে এটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, পিআর সেগমেন্টটা হচ্ছে এভিনোডাল ডিলে, কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আবার আইসোইলেকট্রিক লাইন। তো এটা হচ্ছে যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স এন্ড টি ওয়েভ। এবং হচ্ছে লিড হচ্ছে 12 লিড, 6 chest lead and 6 limb leads, bipolar 1, 2, 3 and AVR, AVL, AVF unipolar lead। তো সেটাই বলা হচ্ছিল যে রাইট আর্ম এবং লেফট আর্মের মধ্যে লিড 1 আছে, রাইট আর্ম এবং লেফট লেগের মধ্যে আছে লিড 2, লেফট আর্ম এবং লেফট লেগের মধ্যে আছে লিড 3, এবং সেন্টার থেকে যদি পজিটিভ দিকে যায় রাইট শোল্ডারের দিকে এভিআর, লেফট শোল্ডারের দিকে গেলে এভিএল, লেফট ফুটের দিকে গেলে এভিএফ। তো সেটাই একটু আগে যেটা হচ্ছিল যে হার্টের ওয়াল 4টা আমাদের ইকোকার্ডিওগ্রাফিক্যালি, এবং আমরা যখন এমআই বলবো যে আমাদের এন্টেরিয়র ওয়াল, তার অপোজিটে ইনফিরিয়র ওয়াল, সেপ্টাল ওয়াল এন্ড ল্যাটারাল ওয়াল। এরপরে আমরা ইসিজি দেখা শুরু করব। এতক্ষণ আমরা কিছুই পড়াইনি। ইসিজি শুরু করার আগে প্রথমে আপনাকে রোগীর নাম জানতে হবে, কার ইসিজি, তার বয়স, তারিখ এবং সময়। ইসিজিতে এই 4টা জিনিস আগে থেকে ডেসক্রিপশন থাকতে হবে, রোগীর নাম, বয়স, তারিখ এবং সময় থাকতেই হবে, নাহলে এই ইসিজির কিন্তু কোনো ভ্যালু নাই। এটা রহিমের না করিমের, এটা আজকের না কালকের, কাজে ঠিক আছে যে ইসিজির অবশ্যই রোগীর নাম, বয়স, তারিখ, সময়। আপনি যখন কাউকে শিখাবেন এভাবে শিখাবেন, যখন ইসিজি দেখবেন নিজে তখনও কিন্তু। এইবার ইসিজি দেখার আগে আপনাকে কয়েকটা জিনিস দেখে নিতে হবে বলার আগে, যে আপনি ইসিজি পাওয়ার সাথে সাথে যে বলা শুরু করবেন তা না। যে ইসিজিতে যদি দেখেন বলবেন স্যার এটা কার ইসিজি, বলতে পারবো না, নাম বয়স নাই। কারণ বয়সের সাথে ইসিজির চেঞ্জ আছে, ঠিক আছে, নামের সাথে, সেক্সের সঙ্গে ফিমেলের কিছু জিনিস গুরুত্ব বহন করে, কিছু করে না, কাজে সেটারও একটা ইম্পর্টেন্স আছে। সর্বোপরি হচ্ছে যে পরিচিতি, কার ইসিজি এটা। তাহলে ইসিজি দেখার আগে এই বর্ণনাগুলো দেখার আগে 3টা জিনিস দেখে নেবেন। এবার ইসিজি দেখার আগে আপনি ঠিক একটা ছবি দেখাই, এটা খেয়াল করে দেখেন। যে কোনো ইসিজি পেলেই একদম খুব এটা আপনি পারবেন। প্রথম কথা হচ্ছে যে এটা কত কঠিন তা না, এটা কত সহজ, এটা ভাবা শুরু করেন যে ইসিজি আমি পারবো। ঠিক আছে, ইসিজিটা ধরে 2টা জিনিস আপনাকে দেখতে হবে, যে প্রত্যেকটা জিনিসেরই যে স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, সেটাকে স্ট্যান্ডার্ডাইজেশন, যে আমরা ইসিজির যে ভোল্টেজ যে ইউনিভার্সাল করার জন্য সেটাকে বলে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ড তার সঙ্গে আইজেশন যোগ করলে স্ট্যান্ডার্ডাইজেশন। যদি আপনি 10 মিলিমিটার মনে রাখতে পারেন ভালো, অথবা 1 ভোল্ট। কাজেই এমন কিছু মনে রাখবেন না 2টা জিনিস মনে রাখতে যে উল্টায় ফেলবেন পরীক্ষার হলে, যে কোনো একটা। আর খুব ভালো করে মনে রাখতে পারলে 2টা আলাদা করে করে, কেমন দেখেন যে 10 মিলিমিটার, তাহলে স্ট্যান্ডার্ডাইজেশনটা দেখতে হবে কেন 10 মিলিমিটারে অবশ্যই থাকতে হবে। 5 হলে সবগুলো জিনিস অর্ধেক সাইজ হয়ে যাবে, 20 হলে সব কমপ্লেক্সের সাইজ ডাবল হয়ে যাবে। কাজে আমরা যে স্ট্যান্ডার্ড ছবি দেখি সেটা কততে করা, 10 মিলিমিটারে। যদি 5 মিলিমিটারে কোনো ইসিজি করা হয় তাহলে কিন্তু সব জিনিস অর্ধেক সাইজ হয়ে যাবে, 20 যদি হয় সব জিনিস ডাবল হয়ে যাবে। কাজেই আপনি স্ট্যান্ডার্ডাইজেশন না দেখে বলতেই পারবেন না এটা বড় না ছোট। ওকে, তারপরে দেখতে হবে যে স্পিড, পেপার স্পিড 20 মিলিমিটার পার সেকেন্ড। নয়েজ বেশি, নয়েজ
হ্যাঁ স্পিড, তাহলে দুইটা লেখা না দেখে আপনি ইসিজি বলা, এটা লেখা আছে প্রত্যেক ইসিজি। আজকে দেখবেন যে কোনো কেউ ইসিজি পেলে যে দুইটা জিনিস লেখা আছে, যে 10 মিলিমিটার এন্ড 25 মিলিমিটার পার সেকেন্ড। এই জিনিসটা যদি না জানেন পরীক্ষার হলেও বোকা হয়ে যেতে পারেন, রিপোর্ট করলেও নিজে আরেক ডাক্তারের কাছে বোকা হয়ে যেতে পারেন। যেমন আপনি বললেন যে পেপার স্পিড 50 মিলিমিটার করে দেওয়া আছে, তাহলে তার হার্টবিট অর্ধেক হয়ে যাবে। ধরেন আমার হার্টবিট 60, কিন্তু যে টেকনিশিয়ান যদি 50 মিলিমিটার পার সেকেন্ড করে, তাহলে আমার হার্ট রেট হয়ে যাবে 30। আপনি দেখার সাথে সাথে বলবেন এখনই টেম্পোরারি পেসমেকার করতে হবে, পার্মানেন্ট করতে হবে। রুগী আরেক ডাক্তারের কাছে গেলে বলে আরে আপনার ইসিজি করা তো ভুল হয়েছে। আপনার দেখেন এই যে 25 মিলিমিটার পার সেকেন্ড থাকার কথা, কিন্তু 50। তাহলে আপনিও বিপদে, আপনার সেন্টারও বিপদে, আপনার টেকনিশিয়ানও বিপদে। কাজেই বি কেয়ারফুল, যখনই ইসিজির রিপোর্ট করবেন বা ইসিজি কমেন্ট করবেন, যে তার স্ট্যান্ডার্ডাইজেশনটা 10 মিলিমিটার এবং তার পেপার স্পিড 25 মিলিমিটার পার সেকেন্ড। এবং আর একটা জিনিস দেখবেন যে লিড 1 সেখানে পিওএফ পজিটিভ কিনা। পিওএফ কি অলওয়েজ পজিটিভ কিন্তু লিড 1-এ। তাহলে একটা ইসিজি দেখার আগে আপনি কি কি জিনিস খেয়াল করতে হবে আরেকবার বলি, যে রোগীর নাম, বয়স, তারিখ, সময়। এবার পরীক্ষায় পাস ফেল রিপোর্টের গুণগত মানের জন্য 3টা প্যারামিটার ভুল হবে না। তাহলে অনেক ইসিজি আপনার বোকা বানাইতে চাচ্ছিল যারা, তারা পারবে না। সেটা হচ্ছে যদি আপনি স্ট্যান্ডার্ডাইজেশন দেখেন 10 মিলিমিটার এবং পেপার স্পিড, ইসিজি যে স্পিডে বের হচ্ছে মেশিন থেকে, সেটা হচ্ছে যে 25 মিলিমিটার পার সেকেন্ডে, এবং হচ্ছে যে লিড 1-এ সব পজিটিভ। আমি কিন্তু এভিআর এ দেখাইছিলাম সব নেগেটিভ। ওকে, তাহলে এবার আমরা ইসিজি দেখা শুরু করি। তো প্রথমে দেখেন এই চার্টটা যদি দেখেন আপনি, বা এই চার্টটা যে কিভাবে দেখবেন, তাহলে ইসিজি টাইপ এন্ড রেকর্ডিং, এটা কিন্তু আগেই বললাম। এই রেকর্ডিং মানে বোঝা যাচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজেশন, স্পিড এবং লিড 1 কেমন। তো কেউ বলে যে রিদম আগে দেখতে হবে, পরীক্ষার হলের ব্যাপার। তো দেখবেন যে যখন যে পরীক্ষা বলে যে রিদমের গুরুত্ব বেশি রেটের থেকে, কাজে রিদম আগে বলতে হবে। তাহলে রেট রিদম অ্যাক্সিস বলতে পারেন, বা রিদম রেট অ্যাক্সিস, যে কোনো একভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ইসিজির পেপারটা কেমন এটা খেয়াল করে দেখি, যে আমরা সবাই গ্রাফ পেপার ইউজ করছি এই 4, 5, 6, 7, 8, 9-এ। ইসিজি জাস্ট একটা গ্রাফ পেপারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কাজে গ্রাফ পেপারটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি পরে আগাইতে পারবেন না। তাহলে গ্রাফ পেপারটা কেমন থাকে আমি দেখাই। আমি একটা বক্স দেখাই, এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে 5x5 25টা ঘর আছে। দেখেন 5টা, এইদিকে 5টা কলাম, 5টা রো আছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে আছে ছোট ছোট একটা লার্জ স্কোয়ার, যদি ধরি এটা আমি ধরেন এইটা দেখাই নিচেরটা, যেটা একটা লার্জ স্কোয়ার, এর মধ্যে 25টা ঘর আছে। ওকে, তো এই প্রত্যেকটা ঘর দেখেন, এইখানে কিন্তু কনফিউশন করবেন না। সেটা হচ্ছে যে এর যখন হাইট এবং ওয়াইড মানে লম্বা চওড়া মাপতে যাবেন, তখন কিন্তু মিলিমিটারে, কিন্তু যখন সময় মানে তার টাইমিং করতে যাবেন, সেটা হয় সেকেন্ডে নয় মিলি সেকেন্ডে বলতে হবে। কাজেই আপনাকে আগেই ঠিক করে নিতে হবে যে আপনি কোনটায় অভ্যস্ত হবেন, সেকেন্ডে না মিলি সেকেন্ডে। কারণ একবার সেকেন্ডে মনে রাখলেন, পরে সেখানে মিলি সেকেন্ড করতে পারলেন না, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে। তাহলে আবার সোজা করি, যে যখন আপনি একটা ঘরের মেজারমেন্ট নেবেন, দৈর্ঘ্য প্রস্থ নেবেন, সেটা মিলিমিটার। এই ছোট্ট একটা ঘরের মাপ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই 5টা ঘরের মাপ কত হবে? 5 মিলিমিটার। এইদিকে যদি 5 ঘরের মাপ নেই, 5 মিলিমিটার। তাহলে একটা স্মল স্কোয়ার, এই যে দেখেন যে বোল্ড করা আছে, এই একটা স্মল স্কোয়ারের মেজারমেন্ট হচ্ছে 1 মিলিমিটার। কাজে যতগুলো ঘর হবে ততগুলো মিলিমিটার। এখন যখন আমরা টাইমিং করব যে এক ঘর যেতে কতটুকু সময় লাগবে, সেটার ইউনিট দুইটা, হয় সেকেন্ডে বলবেন, না হয় মিলি সেকেন্ডে বলবেন। তাহলে সেকেন্ডে যদি আমরা বলি, তাহলে একটা ঘরের টাইমিং হচ্ছে, যদি 25 মিলিমিটার পার সেকেন্ডে স্পিড হয়, 0.0 সেকেন্ড অথবা 40 মিলি সেকেন্ড। কোনটা মনে রাখবেন বলেন তো? একটা স্মল স্কোয়ারের টাইম, দূরত্ব মাপার যে একক, সেটা হচ্ছে 0.04 সেকেন্ড অথবা 40 মিলি সেকেন্ড। কোনটা সুবিধা? মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড স্যার। প্যাচ লাগান যাবে না কিন্তু। তাহলে কি আমি সব মিলি সেকেন্ডে বলবো? একই তো ঘটনা, যে 0.04 সেকেন্ড অর্থই হচ্ছে 40 মিলি সেকেন্ড। আমি বলি যে কে বললো মিলি সেকেন্ডে, তাহলে এই 5 ঘরের দূরত্ব কত হবে?
এক ঘর, দুই 200 ঘর, তিন ঘর, চার, হ্যাঁ 200 মিলিসেকেন্ড 200 গুড গুড 200 মিলি সেকেন্ড, অথবা যারা সেকেন্ডে বলবেন তারা 0.20 সেকেন্ড। দুটো একই কথা, জানো এটাই যে প্রতিদিন প্রতি ক্লাসে এমন গ্যাঞ্জাম লেগে যায় যে আমার এখানে স্টপ করতে হয়। কাজে আমরা একটা মনে রাখি আজকে, পরে হয়তো এটা আমরা প্র্যাকটিস করে নেবো, যে আজকে আমরা মিলি সেকেন্ডে মনে রাখি যে ছোট্ট একটা ঘরের যখন আমরা টাইমিং করব তখন হচ্ছে 40 মিলি সেকেন্ড, মানে 1 মিলিমিটার পর যেতে কতটুকু সময় লাগবে? 1 মিলিমিটার না, এটা 40 মিলি সেকেন্ড। ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার সবাই ক্লিয়ার কিনা? আমরা সবাই মিলি সেকেন্ডে শিখে আছি। Yes, sir. Yes, sir. স্যার তাহলে এই যে আমরা ইসিজি যা শিখবো, কতটুকু মোটা, কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কতটুকু উপরে, কতটুকু নিচে, তাহলে সেই মাপগুলো হচ্ছে মিলিমিটারে। যদি 5 ঘর উঁচু হয় তাহলে 5 মিলিমিটার, 5 ঘর যদি চওড়া হয় তাহলে 5 মিলিমিটার। আর যখনই এটার মেজারমেন্টে যাব যে কত টাইমিং ক্রস করছে, তখন প্রত্যেকটা স্মল স্কয়ার হচ্ছে 40 মিলি সেকেন্ড অথবা 0.04 সেকেন্ড, যে কোনো একটা। দুইটাই স্ট্যান্ডার্ড, কেজি আর বিশের মতো, যেমন একবার কেজি বলবেন, একবার কিলোমিটার, একবার মিটার, এরকম করার দরকার নেই। কিলোমিটার যে সে বুঝবে যে কি বলতে যাচ্ছেন, যে মাইল সে বুঝবে যে আপনি এটারে কত গুণ বেশি বলতে যাচ্ছেন। কাজেই এইবার দেখেন আমরা খেয়াল করি যে ওই জিনিসেরই আবার ঘটনা, যে একটা স্মল বক্স, ছোট্ট একটা স্মল বক্স, সেটা কতটুকু? 0.04 সেকেন্ড বা 40 মিলি সেকেন্ড। তাহলে 2 বক্স কত হবে, 3 বক্স কত হবে, 4 বক্স কত হবে? ওকে, তাহলে তো আমরা এখন প্রত্যেকেই গ্রাফ পেপারটা বুঝছি কিনা আজকে দেখেন তো খেয়াল করে, যে তাহলে এই স্ট্যান্ডার্ডাইজেশনটা কত মিলিমিটার কেউ বলা যাবে? এটা 10 মিলিমিটার 10 মিলিমিটার। কাজেই এখন তার বুঝতে অসুবিধা নাই যে এই ছবিটা কিন্তু আপনি যে ইসিজি দেখবেন তার পাশে কিন্তু এই ছবিটা দেয়া আছে। অনেক সময় দেখবেন যে অনেক বড় বড় যখন হাইপারট্রফি হয়ে যায় অর্ধেক দেয়া থাকে, তখন আপনাকে কি করতে হবে? এটা ডাবল করে নিতে হবে, গুণ করে, যে 5 মিলিমিটার যদি ধরেন, এটা এখন আর ওয়েভটা কতটুকু আছে? এটা তো বেজ লাইন, তাই না? আর ওয়েভটা কয় মিলিমিটার? 5 5 আর 4 9 মিলিমিটার। কিন্তু এটা যদি 5 মিলিমিটার ভোল্টেজ স্ট্যান্ডার্ডাইজেশন হতো, তাহলে এটা কতটুকু দেখা যেত? অর্ধেক হয়ে যেত। যদি 20 দিয়ে হয়, এটা কি হবে? ডাবল হয়ে যাবে। কাজেই এই যে আমার মাপটা স্ট্যান্ডার্ডাইজেশন করা, কততে করা? 10 এ করা। কাজে আমি যখনই বলবো তখন 10 এ হিসাব করে বলবো, যখনই আমি বলবো 25 এ। যদি মেশিন উল্টাপাল্টা করে আপনাকে কমানো বাড়ানো করে নিতে হবে, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন কিন্তু 10 মিলিমিটার ভোল্টেজে থাকবে, মানে যার হাইট বলেন। আর পেপার স্পিড হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ডে। তো সেই 25 মিলিমিটার পার সেকেন্ডে যদি ইসিজি আমার করা হয়, তাহলে একটা ঘর ক্রস করতে, ছোট্ট স্মল ঘর, একটা ছোট ইউনিট 40 মিলি সেকেন্ড, তাহলে 5টা ঘর যেতে কতক্ষণ লাগবে? 200 মিটার এই 2টা ঘর যেতে, বড় ঘর 2টা ঘর যেতে 80 মিলিসেকেন্ড 400। হ্যাঁ 0.80 সেকেন্ড। আবার প্যাচ লেগে যাচ্ছে কিন্তু, যে 200 200 400, 200 আর 200 400, 200 200 400, তাই তো? ভুল ধরতে পারছে না তো, তাহলে তো হচ্ছে না। আমি তো উল্টাপাল্টা মাঝে মাঝে বলবোই। তাহলে ঠিক আছে, এখন কি এই স্ট্যান্ডার্ডাইজেশন বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. এইবার হচ্ছে যে ধ্রুব সত্য কথা, যেটা আমি বলছিলাম, যে এভিআর অলওয়েজ নেগেটিভ। আপনি কোনো ইসিজি তে যদি এভিআর সব পজিটিভ দেখেন, তাহলে সামথিং রং। লিড 1 ইজ অলওয়েজ পজিটিভ। এই দুইটা শব্দ আপনাকে মাথায় রাখতে হবে, যে এভিআর অলওয়েজ নেগেটিভ, লিড 1 ইজ অলওয়েজ পজিটিভ, কোনো অ্যাবনরমালিটি ছাড়া। এবার আমি একটা ইসিজি দেখাই, দেখেন যে এইখানে লিড 1, তাই না? কিভাবে সাজানো থাকে দেখছেন, যে প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড লিড, কি কি নাম বলছিলাম? 1 2 3। তারপরে কি বলছিলাম? অগমেন্টেড কি? এভিআর, এভিএল, এভিএফ কি? লিম লিড শেষ হয়েছে 6টা। তারপর চেস্ট লিড কেমন আছে? V1 V2 V3 V4 V5 V6। এখন কি বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? স্যার হচ্ছে না, না? এবার দেখেন নিচে লেখা আছে কিনা পেপার স্পিড Yes, sir. কত? 25 millimeter per second. এবং স্ট্যান্ডার্ডাইজেশন কত? 10 millimeter. কাজে এই যে আমি আর ওয়েভটা কতটুকু, এটা কখন বলতে পারবো? যখন 10 মিলিমিটার করা আছে। তাহলে এখন আর ওয়েভটা কত আছে এখানে বলেন তো? ধরেন এখানে 3 ঘর, 5 ঘর, 8 ঘর, 5 13 মিলিমিটার হাইট আর এর
জি স্যার 13 হবে। রাফলি একটু হচ্ছে যে এটা 5 ঘর, এটা 5 ঘর, 10 ঘর, আর এখানে 10 3 ঘর, তাহলে 3 আর ওয়েভের হাইট কত? 13 মিলিমিটার হাইট, মানে লেন্থ আর ব্রেথ বলছিলাম মিলিমিটারে, আর যখন টাইমিং করব তখন কি হবে? মিলি সেকেন্ডে বা সেকেন্ডে। তাহলে দেখেন এইবার যদি আমরা পি আর ইন্টারভেলটা দেখি, এই পি এর শুরু আর কিউ এর শুরু বা আর এর শুরু, তাহলে এখানে 4 ঘর আছে, তাহলে এখানে টাইমিং কত লাগছে বলেন তো? ধরেন 4 ঘর আছে, এক্সাম্পল পি আর সেগমেন্টটা 4 ঘর আছে, পি আর ইন্টারভেল 4 ঘর মানে 160 মিলি সেকেন্ড, ঠিক আছে? ওকে, 4 ঘরে কত? এক ঘরে তো 40 মিলি সেকেন্ড ছিল, তাহলে 4 ঘরে কত হবে? স্যার 160 এটাতে আর প্যাচ নাই তো কারোর মধ্যে, সবাই ক্লিয়ার? স্যার। জি স্যার। টাইমিং এ প্যাচ লাগলে কিন্তু আর আগানোই যাবে না সামনে, আগাইলে আর কুইক আগানো যাবে সামনে। এইবার দেখেন তো যে ঘটনাটা এইরকম যদি লিড 1 এ থাকে তাহলে কি ঠিক আছে? না স্যার, লিড 1 এ কি বলছিলাম? পি পজিটিভ হইতে হবে, তাই না? ওকে, লিড 1 কেমন? এই যে এতগুলো অ্যারো দেয়া। নেগেটিভ এভিআর কেমন? পজিটিভ কাজে এখানে গ্যাঞ্জাম আছে। ওকে, জি স্যার। আচ্ছা ওকে। এবার হচ্ছে যে হার্ট রেট কিভাবে কাউন্ট করতে হয়, তাই না? তাহলে প্রথমে কি ছিল? রেট অথবা রিদম, আমরা যে কোনো একটা দিয়ে শুরু করব। তাহলে পরীক্ষার হলে খুব সহজে হার্ট রেট কাউন্ট করার বুদ্ধি হচ্ছে, খেয়াল করে দেখেন যে যদি হার্ট রেট রেগুলার হয়, যে সবগুলো আর ওয়েভ ইকুয়াল ডিস্টেন্সে থাকে, তখন হার্ট রেট আপনি কিভাবে কাউন্ট করবেন? তো এইটা কি একটা কি ওয়েভ বলছিলাম, এই ওয়েভটা কি পি, তাই না? তারপরে এই অংশটুকু কি পি আর সেগমেন্ট, তারপরে আর ওয়েভ, এস ওয়েভ, জে পয়েন্ট, এসটি সেগমেন্ট, টি ওয়েভ, এখানে ইউ ওয়েভ নাই, ইউজুয়ালি থাকে না। তাহলে দুইটা আর ওয়েভ, এই একটা আর ওয়েভ, এই একটা আর ওয়েভ, তো এই দুই আর ওয়েভের মধ্যে যতগুলো 5x5 এর লার্জ স্কয়ার আছে, তাহলে কয়টা লার্জ স্কয়ার আছে দুইটা আর ওয়েভের মধ্যে? দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তাহলে 300/4, 300 হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। 300 কে দুইটা আর ওয়েভের মধ্যে যতগুলো লার্জ স্কয়ার আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 300/4 কত হবে? 4টা না? একটা, দুইটা, তিনটা, চারটা। দুইটা আর ওয়েভের মধ্যে লার্জ বক্স কয়টা আছে? এইরকম যখন যাচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দুইটা আর ওয়েভের মধ্যে যতগুলো লার্জ স্কয়ার আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে হার্ট রেট কিভাবে বের করা যাবে? 300 বাই দুইটা আর ওয়েভের মাঝখানে যতগুলো লার্জ বক্স থাকবে সিরিয়ালি, সেটা দিয়ে ভাগ করতে হবে। যেমন যদি 4 থাকে তাহলে 300/4, যদি একটা বক্স থাকে তাহলে কত হবে? 300/1 কত হবে? 300/1, 300 তো স্যার 300। যদি দুইটা থাকে তাহলে হার্ট রেট কত? 300/2। তিনটা যদি থাকে 300/3 কত? 100 চারটা যদি থাকে, 75 পাঁচটা যদি থাকে, 60 ছয়টা, 60 ছয়টা, সাতটা, 8টা থাকলে আটটা। তাহলে বোঝা গেল তো যে দুইটা আর হার্ট রেট যখন রেগুলার, তখন দুইটা আর ওয়েভের মাঝখানে যতগুলো লার্জ বক্স থাকবে 300 বাই ততগুলো লার্জ বক্স। দেখেন এখানে আবার সোজা করা আছে যে একটা থাকলে কত হবে? 300/1, দুইটা থাকলে 300/2, তিনটা থাকলে 300/3, চারটা থাকলে, এবার দেখেন একটা নামতা আছে, দেখেন যদি একটা লার্জ থাকে 300, 150, 100, 75, 60, 50, 42, 38, 33, 30, মানে 10 ঘরের পরে আর হার্ট রেট গোনার দরকার নাই 30 এর পরে। কাজে এটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে দুইটা আর ওয়েভের মাঝখানে যতগুলো লার্জ বক্স থাকবে 300 বাই সেই সংখ্যাটা, সেই লার্জ বক্সটা, যেমন 300/1, 300/2, 300/3, 300/4, এভাবে করতে করতে 10 পর্যন্ত এখানে গোনার একটা ইয়ে আছে যে কিভাবে নামটা পড়ে আগাবো। তাহলে হার্ট রেট কাউন্ট করা যাবে এখন? জি স্যার। জি স্যার। এই ক্লাস এটা কিন্তু আবার রিপিট হবে কনফিউশনের কারণে। যদি ইরেগুলার হয়, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, ইরেগুলার হার্টবিট আছে না, তখন কিভাবে কাউন্ট করবেন? তখন 30 ঘর মানে 6 সেকেন্ড,
যেমন পালস যদি সাউন্ড হচ্ছে, ও অনেক sound। যেমন আমরা পালস কি করি 60 সেকেন্ডে দেখার কথা না 1 মিনিটে, তা 10 সেকেন্ড দেখলে কত দিয়ে গুণ করি সেটাকে? 10 সেকেন্ড দেখলাম পালস, খুব ব্যস্ত ডাক্তার, 10 সেকেন্ড দেখলে পালস মিনিটে কত দিয়ে গুণ করতে হবে? 10 সেকেন্ড যদি 10টা পাই তাহলে তার হার্ট রেট কত? 10 সেকেন্ডে পালস বিট 10টা পাইলাম, তাহলে 1 মিনিটে কতগুলো? 60 Good। তো এখানেও সেরকম যে 6 সেকেন্ডে আমরা গুনবো, 6 সেকেন্ড মানে 30টা ঘর। এই যে দুইটা লাল অ্যারো দিয়ে আছে না, তাহলে 6 সেকেন্ডে যে কয়টা আরওএফ পাবো তার সাথে কত দিয়ে গুণ করলে 60 সেকেন্ড হবে? 6 সেকেন্ডের সাথে কত দিয়ে গুণ করলে? 10 দিয়ে। ভেরি গুড। তাহলে দেখেন যে এই 6 সেকেন্ডের মধ্যে কয়টা আরওএফ আছে? 30টা ঘর। দেখেন আমি এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই 30টা লার্জ বক্সের মধ্যে যতগুলো আরওয়েভ আছে সেটা হচ্ছে 6 সেকেন্ডের আরওয়েভ। কয়টা আছে গুনি? 1 2 3 4 5 6 7 8। তাহলে 30 সেকেন্ড এই 6 সেকেন্ডে কয়টা আরওয়েভ আছে? 8টা। তাহলে 1 মিনিটে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে যখনই আপনি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাবেন, ইররেগুলার হার্টবিট, তখন কি করতে হবে যে 30টা লার্জ বক্সের মধ্যে যতগুলো আরওয়েভ আছে সেটা হচ্ছে 6 সেকেন্ড। 30টা লার্জ স্কয়ার মানে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডের সাথে 10 দিয়ে গুণ করলে 60 সেকেন্ড পাবো। তাহলে 6 সেকেন্ডে কতগুলো আরওয়েভ আছে সেটা বের করলেই হচ্ছে 8টা। তাহলে হার্ট রেট যখন রেগুলার তখন বোঝা যাচ্ছে যে দুইটা আরওয়েভের মাঝখানে যতগুলো লার্জ বক্স আছে 300 কে দিয়ে ভাগ করতে হবে। 300 ভাগ 1 2 3 4। কিন্তু ইররেগুলার হলে আর ওই সিস্টেম কাজ করবে না, তখন এক একটা আরওয়েভ এক এক জায়গায় চলে যাবে। তখন কি করতে হবে? 30 লার্জ স্কয়ার অথবা 6 সেকেন্ডের মধ্যে যতগুলো আরওয়েভ আছে তার সাথে আমরা 10 সেকেন্ড দিয়ে গুণ করব। এবার দেখেন খুব সোজা যে আপনি রেগুলার না ইররেগুলার কিভাবে বুঝবেন? চোখের তো একটা আইডিয়া আছে যে এটা রেগুলার। যখন বোঝা যাচ্ছে না তখন কি করবেন? শুধু একটা প্যাড তো থাকেই পকেটে, একটা কাগজ নেবেন, কাগজটা রেখে একটা ফোঁটা এখানে দিবেন, একটা ফোঁটা এখানে দিবেন, আরেকটা এখানে। এইবার ওই 3টা ফোঁটা এর সঙ্গে মিলান, মেলে কিনা? পরের 3টার সাথে মিলান, পরের 3টার সাথে মিলান। যে চোখের ফাঁকে একটা সূক্ষ্ম ঘরের গ্যাপ থাকতে পারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে। কাজে এটা পেপার পেন্সিল অথবা পেন পেপার মেথড, যে আপনি পেপারটাকে রেখে একটা ডট দেন, একটা ডট দেন, এই ডটটাকে এখন এটার সঙ্গে মিলান, এই কাগজটা সরায়, এই যেমন এখান থেকে মাপা হয়েছে, এখান থেকে এটা মাপা হচ্ছে। আর এটা তো সম্ভব না যে স্লাইড ক্যালিপার্স দিয়ে এক একটা আরো মাপবেন, সেটা তো সম্ভব না। কাজে এটা রিদম কিভাবে মেজার করবেন? তাহলে রেট কিভাবে পারা গেল যে রেগুলার হার্টবিট হলে দুইটা আরওয়েভের মাঝখানে যতগুলো লার্জ স্কয়ার থাকবে 300 বাই তত লার্জ স্কয়ার। আর ইররেগুলার হলে 30টা ঘর মানে 6 সেকেন্ডে যতগুলো আরওয়েভ থাকবে তাকে আমরা 10 দিয়ে গুণ করব। এবার অ্যাক্সিসটা দেখাই দিই একটু আজকের জন্য। অ্যাক্সিস, তাহলে আমরা রেট দেখলাম, রিদম রেগুলার না ইরেগুলার কিভাবে আমরা খুব সহজে দেখতে পারবো। এবার অ্যাক্সিস, রেট রিদম অ্যাক্সিস। অ্যাক্সিস কয় ধরনের অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে? ডান দিকে হইতে পারে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, বাম দিকে হইতে পারে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, নরমাল অ্যাক্সিস থাকতে পারে, আর এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন বা রাইট সুপিরিয়র অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে। এই শব্দটা একদমই সোজা। এই যে অ্যাক্সিস ডেভিয়েশন নিয়ে আমরা খুব কুইক মেথডে জিজ্ঞাসা করি, কারণ পরীক্ষার হলের জন্য এবং প্র্যাকটিক্যাল লাইফে আমরা ওই ডিগ্রি দেখে মাথা গরম করতে চাই না, খুব সহজ। এই দুইটা ছবির যে কোনো একটা ছবি মনে রাখবেন, প্যাচ লাগায় ফেলেন না। আবার আমি বুঝাই যে ধরে নিচ্ছি যে আমার দুইটা হাত খেয়াল করেন, এটা কোন থাম? লেফট, এটা রাইট থাম। ওকে, আমার থাম দেখা যাচ্ছে? স্যার। এটা কোনটা? এটা এটা এখন যেটা নড়ে লেফট। তাহলে লেফটটা রাখেন লিড 1-এ। প্রথমে কি ছিল? ইসিজির প্রথম লিডটার নাম কি? লিড 1। তারপরটা কি? লিড 2 না? আমরা যে ইসিজির ছবি দেখলাম যখন লম্বা ইসিজি আসে, লিড 1 আর লিড 2 তো। তাহলে বাম থাম রাখেন লিম 1 এর উপরে, লিড 1-এ, আর রাইটটা থাকেন লিড 2-এর উপরে। দেখেন এই ছবিটা দেখেন যে দুইটাই পজিটিভ, তাহলে কেমন অ্যাক্সিস হবে? নরমাল অ্যাক্সিস। এই ছবিটা
যে লিড 1 ও আর ওয়েভ পজিটিভ, সব পজিটিভ না বেজ লাইনের উপরে, তাই না? লিড 2 তেও পজিটিভ। ওকে, জি স্যার। এবার দেখেন যে লিড 1 এ পজিটিভ, লিড 2 নেগেটিভ, তাহলে কোন অ্যাক্সিস ডেভিয়েশন হবে? যে থাম পজিটিভ, কোনটা কোন অ্যাক্সিস ডেভিয়েশন এখন? এরপরটা দেখেন, লিড 1 এ আর ওয়েভ পজিটিভ, লিড 2 তে নেগেটিভ, তাহলে কোন অ্যাক্সিস ডেভিয়েশন? এই যে Left. দুইটাই নরমাল, এই দুইটাই পজিটিভ, তাহলে কি কোন অ্যাক্সিস নরমাল? লেফট থাম মানে লিড 1 পজিটিভ, কোন অ্যাক্সিস ডেভিয়েশন? Left. লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন রাইট থাম পজিটিভ, লিড 2 পজিটিভ, কোন অ্যাক্সিস ডেভিয়েশন? Right axis. খুব কঠিন কি, রাইট থাম পজিটিভ, লেফট থাম নেগেটিভ, Right axis. এবার দুইটাই নেগেটিভ, Extreme axis. এক্সট্রিম। খুব কঠিন নাকি বলেন? দুইটাই পজিটিভ, যে লিড 1 পজিটিভ, লিড 2 পজিটিভ, দুইটাতেই আর ওয়েভ পজিটিভ, নরমাল। যদি লিড 1 এ পজিটিভ হয়, লিড 2 তে নেগেটিভ হয়, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, যেটা পজিটিভ সেই অ্যাক্সিস ডেভিয়েশন। এটা লিড 2, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, দুইটাই নেগেটিভ এক্সট্রিম। তাহলে আবার দেখাই, দুইটাই পজিটিভ, নরমাল অ্যাক্সিস ডেভিয়েশন, নরমাল অ্যাক্সিস। যে লিড 2 নেগেটিভ, তাহলে কোন অ্যাক্সিস? Left axis. লিড 1 নেগেটিভ, তাহলে কোন অ্যাক্সিস? রাইট Right axis. না না, লেফট নেগেটিভ, রাইট পজিটিভ, যেটা পজিটিভ সেই অ্যাক্সিস। ওরে থাম্ব দেখলেই তো হয়, যে থাম্ব তো ইশারা দিচ্ছে যে এটা লিড 1, বাম থাম্ব লিড 1, এটা লিড 2, তো দুইটাই পজিটিভ হলে তো নরমাল অ্যাক্সিস। যদি লেফটটা পজিটিভ থাকে, লেফট থাম্ব লিড 1 লেফট অ্যাক্সিস, এটা রাইট অ্যাক্সিস, বোথ নেগেটিভ, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন বা রাইট সুপিরিয়র অ্যাক্সিস। এই ছবিটা দেখেন, দুইটাই পজিটিভ, এখানে লিড 1 পজিটিভ মানে লেফট, এখানে লিড 2 মানে রাইট পজিটিভ, দুইটাই এক্সট্রিম। আবার কেউ কেউ এভিএফ দিয়ে করে, দেখেন এভিএফ, লিড এভিএফ দিয়েও করা যায়, 2 দিয়েও করা যায়, যেটা আপনার সুবিধা, তবে লিড 2 দিয়েই বেশি মানুষ করে। এভিএফ দেখেন 1 ও পজিটিভ, এভিএফ এও পজিটিভ, তাহলে কেমন অ্যাক্সিস ডেভিয়েশন হয়? নরমাল। কিন্তু এভিএফ এ যদি পজিটিভ হয় রাইট অ্যাক্সিস, আর লিড 1 এ যদি পজিটিভ হয় সেম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর দুইটাই নেগেটিভ, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন বা রাইট সুপিরিয়র অ্যাক্সিস ডেভিয়েশন। কাজেই ইসিজির ওয়েভ চেনা গেল, ইসিজির স্ট্যান্ডার্ডাইজেশন বোঝা গেল, পেপার স্পিড বোঝা গেল, ইসিজির গ্রাফের মেজারমেন্ট বোঝা গেল, যে লেন্থ ব্রেথ হচ্ছে 1, একটা স্মল স্কয়ার হচ্ছে 1 মিলিমিটার, আর তার ডিসটেন্স হচ্ছে 40 মিলি সেকেন্ড বা 0.04 সেকেন্ড। তাহলে রেট কিভাবে কাউন্ট করব? রেগুলার হলে, ইরেগুলার হলে। রিদম কিভাবে দেখবো? আমরা খুব সহজে একটা কাগজ নিয়ে দুইটা পয়েন্ট মার্ক করে করে মাপতে যাব। আর হচ্ছে যে অ্যাক্সিস ডেভিয়েশন, যে আপনাকে অ্যাক্সিস ডেভিয়েশন বলতে হবে, কারণ কিভাবে বলবেন? লিড 1 আর 2 দেখেন, এটা আপনার জন্য সবচেয়ে সোজা, যে পাশাপাশি দুইটা থাকে, যদি দুইটাই পজিটিভ থাকে 1 2, তাহলে নরমাল অ্যাক্সিস। যদি লিড 1 পজিটিভ হয় লেফট থাম, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, লিড 2 পজিটিভ হলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, দুটাই নেগেটিভ, রাইট সুপিরিয়র বা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এই অ্যাক্সিস ডেভিয়েশন পর্যন্ত আজকে। এর মধ্যে কারোর জিজ্ঞাসা থাকলে বলতে হবে। আমি আবার রিপিট করি, আজকে যতটুকু হলো, এখানে বুঝতে কার কার সমস্যা আছে? স্যার ওই ডেভিয়েশন গুলা হচ্ছে কেন? ওই যে এই যে কি বলছিলাম, এখানে এই যে যখন রাইট বান্ডেল ব্রাঞ্চ, তাই না, জি স্যার। এই কন্ডাকশন যখন বন্ধ হয়ে যাবে, তখন এই যে কারেন্টটা, এটা তো নাই, জি স্যার। ঠিক আছে, তখন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। ও আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশনে লেফট এন্টিরিয়র হেমি ব্লক বলে, লেফট পোস্টেরিয়র হেমি ব্লক বলে, ঠিক আছে। যে যখন তো এই যে যখন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফটের আবার এন্টিরিয়র পোস্টেরিয়র আছে, যে যখন এন্টিরিয়র ফেসিকল বন্ধ হয়ে যাবে, তখন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, ঠিক আছে। এরকম যে ইলেকট্রিক্যাল সাপ্লাই যখন হচ্ছে, তখন অ্যাক্সিস ডেভিয়েশন হবে, যে তখন হার্টের, এটা যে কোনো কারণে হইতে পারে, ইনফেকশন হইতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ হইতে পারে, কন্ডাকটিভ সিস্টেমের জন্য হইতে পারে, অ্যাক্সিস ডেভিয়েশন হইতে পারে। আর কিছু জিজ্ঞাসার? স্যার একটু লিড গুলা একটু আরেকবার যদি একটু দেখুন। আচ্ছা,
লিড হচ্ছে আমরা 12 লিড 12টা 12টার মধ্যে চেস্ট লিড 6টা আর লিম লিড হচ্ছে 6টা। চেস্ট লিডে যে আমরা চেস্টে যে V1 থেকে V6 বসাচ্ছি সেগুলো হচ্ছে চেস্ট লিড, যে আমরা দেখাইছিলাম যে V1 V2 হচ্ছে সেপ্টামকে রিপ্রেজেন্ট করে, V3 V4 এন্টিরিয়র কে রিপ্রেজেন্ট করে, V5 V6 ল্যাটারাল ওয়াকে রিপ্রেজেন্ট করে। আর লিম লিড গুলো হচ্ছে বাইপোলার আর ইউনিপোলার। বাইপোলারটাকে স্ট্যান্ডার্ড বলে, যেটা 1 2 3। লিড 1টা হচ্ছে বাইপোলার, তো দুইটা পোল আছে, একটা রাইট আর্ম আর একটা লেফট আর্ম। এই যে পোলারিটিটা হচ্ছে রাইট আর্ম থেকে লেফট আর্মে, এটা হচ্ছে লিড 1। রাইট আর্ম থেকে লেফট ফুট যেটা সেটা হচ্ছে লিড 2। লেফট আর্ম থেকে লেফট লেগ যেটা সেটা হচ্ছে লিড 3। আর যখন তার রাইট শোল্ডারের দিকে যাচ্ছে সেন্টার থেকে পজিটিভ পোলের দিকে তখন হচ্ছে এভিয়ার, যখন লেফট শোল্ডারের দিকে যাচ্ছে তখন এভিয়ার, যখন পায়ের দিকে যাচ্ছে লেফট ফুটের দিকে তখন হচ্ছে ইনফিরিয়র এভিএফ। এই হচ্ছে লিড, এই হচ্ছে তার ছবি, যে এটা লিড 1 রাইট আর্ম থেকে লেফট আর্ম, এটা হচ্ছে লিড 2 রাইট আর্ম থেকে লেফট লেগ, এটা হচ্ছে লিড 3 লেফট আর্ম থেকে লেফট লেগ। আর এটা হচ্ছে যখন রাইট শোল্ডারে যাচ্ছে এভিএল, যখন এভিএল এর দিকে যাচ্ছে লেফট আর্মের দিকে আর ফুটের দিকে যাচ্ছে। এটা হচ্ছে চেস্ট লিড 6টা, এরা ইউনিপোলার V1 থেকে V6। তো আমাদের জানতে হবে ঠিক আমরা এত দূর আছি আজকে। ইসিজি দেখার আগে ইসিজির নাম, বয়স, তারিখ, সময় দেখে নিব। রেট রিদম অ্যাক্সিস দেখব। রেট আমরা বলছি যে রেগুলার হলে কিভাবে দেখব আমরা, রেগুলার যদি হয়, দেখেন এখানে হার্ট রেটটা কে ক্যালকুলেট করতে পারবে? এনিওয়ান? এখানে হার্ট রেট কত? এই একটা আরোব, এই একটা আরোব, কয়টা বক্স আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা হলে কত? 75। আর একটু বেড়ার জন্য 70। তাহলে এখানে মোটামুটি হার্ট রেট 70। কারণ হলো ব্রাডিকার্ডিয়া কখন হবে? যখন এই জায়গায় আসতো আরোব 5 ঘর, 300, 150, 100, 75, 60। এরপরে যদি এই আরোবটা থাকতো তখন কিন্তু ব্রাডিকার্ডিয়া। কাজে আমরা দেখি যে 100-র উপরে কিনা, মানে 3 ঘরের মধ্যে আছে কিনা, 300, 150, 100 যদি এখানে থাকতো তাহলে আমরা ট্যাকিকার্ডিয়া বলতাম। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর মানে 60। তারপরে যদি আরোব থাকে তাহলে ব্রাডিকার্ডিয়া। মানে সূক্ষ্মভাবে ব্যাপারটা এইভাবে দেখা হয় যে দুইটা আরোবের মাঝখানে কতগুলো লার্জ বক্স, বোঝা যাচ্ছে যে লার্জ বক্স, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 300/4 মানে কত? 75। যেহেতু আরো এদিকে চলে আসছে এখানে 70 হইতে পারে। এই পর্যন্ত আসলে 300/5 মানে হার্ট রেট হতো 60। আর রিদম কেমন বলছিলাম, যে আমরা এই যে রিদম স্ট্রিপ বলে লিড 2, দেখেন প্রত্যেকটা আরওয়েভ ইকুয়াল ডিস্টেন্সে আছে, কাজে এটা রেগুলার। তো যদি ইরেগুলার হতো তখন আমরা হার্টবিট কিভাবে কাউন্ট করতাম? 6 সেকেন্ড মানে স্যার লিড 30টা। 1 থেকে কি আমরা রিদমটা বুঝতে পারবো না? না, রিদম স্ট্রিপ হচ্ছে লিড 2, মানে সবকিছুর স্ট্যান্ডার্ডাইজেশন করা লিড 2 থেকে করা যাবে, কিন্তু এই যে মেশিনের যে ফরম্যাট, যে আমরা যে 30 সেকেন্ড নিব, লিড 1 তো ওইভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করে না। মানে আমরা যখনই বলি যে রিদম স্ট্রিপ তখন আমরা আসলে লিড 2 কেই বলি। এখানে পি ওয়েভ আপরাইট এবং এভরি কমপ্লেক্স গুলো ক্লিয়ার। যেমন এখানে পি ওয়েভ নাও থাকতে পারে না, পি ওয়েভ তো আমার লাগবে, যেটা সাইনাস কিনা। সাইনাস বুঝতে হলে লিড 2 আর V1 এখানে এই সব থেকে ভালো পি ওয়েভ দেখা যায়। কাজে পি ওয়েভ দেখতে না পারলে আমার হিসাবটাই চেঞ্জ হয়ে যাবে, যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কি সাইনাস থেকে অরিজিন হচ্ছে না। এই জন্যই লিড 2 কে রিদম স্ট্রিপ বলে। দেখেন এখানে যদি ইরেগুলার হতো তাহলে আমরা 30টা লার্জ স্কোয়ারের মধ্যে ধরেন এত দূর কতগুলো আর ওয়েভ আছে সেটা 6 সেকেন্ডের হতো, তার সাথে 10 দিয়ে গুণ করলে আমাদের 60 সেকেন্ডের হার্টবিট পাওয়া যেত। আর যেহেতু এটার অ্যাক্সিস কেমন, কে বলবে? লিড 1 আর 2 দুইটাই পজিটিভ, নরমাল এক্সিস। আচ্ছা যদি ধরে নিই এটা লিড 2, তাহলে কোন অ্যাক্সিস? ধরে নিই এটা লিড 2, এটা লিড 1, এটা লিড 2, লেফট এক্সিস ডেভিয়েশন। গুড। আচ্ছা এখন ধরে নিই এইটা লিড 1, এটা লিড 2, এটা লিড 1, এটা লিড 2, রাইট অ্যাক্সিস গুড। আর ধরে নিই দুইটাই এরকম আছে, লিড 1 এবং লিড 2। এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এটা কি খুব কঠিন? রাইট। এটা কি খুব কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? না স্যার। তাহলে আজকে আর এক স্যার। হুম স্যার নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনি বলেছিলেন না যে ওই যে আমরা ইসিজি করার সময় 10টা লিড ইউজ করি। স্যার 10টা কেন? মানে এমনিতে নরমাল তো 12টা লিড থাকে না? ওটা তো অগমেন্টেড বাই প্রোডাক্ট হিসাবে আসে অনেক, ওই অগমেন্টেড লিড গুলো, ঠিক আছে?
যে ওটার আচ্ছা জন্য স্যার। ইয়ে আসে না, ঠিক আছে? যে আমি মানে বলার জন্য, কারণ পরীক্ষার হল তো যেমন মানে আন্ডার গ্রাজুয়েশনে কেমন ফাঁকিবাজ ওয়ার্ডে দেখার জন্য বলা হইতে পারে যে কয়টা লিড লাগানো হয়, ঠিক এটার উত্তরও আমি পাই নাই যে 10টা লাগানো হয়, সে 12টা বলে। মানে সে দেখেই নাই যে 4 হাত পায়ে 4টা আর চেস্টে 6টা। এটা দেখার জন্য যে ইসিজি কিভাবে করে, কিভাবে লিড লাগায়, কোথায় বসায়, কারণ এটা তো একসময় লাগবে। কারণ এই যে যেমন দেখেন যে এটা যে কোর্সে সে উল্টা করে ফেলছে, কেমন করে দেখেন যে যেটা বলা হচ্ছিল যে দেখেন লিড ওয়ানে সব নেগেটিভ, তাই না? পি নেগেটিভ, হ্যাঁ এটা তাই স্যার। হওয়ার কথা ছিল। আবার দেখেন হ্যাঁ এভিআর সব পজিটিভ। হুম। তো যখন দেখবেন যে লিড ওয়ানে নেগেটিভ, সাথে সাথে কোন লিডে তাকাইতে হবে? এভিআর এ। তাহলে লিড ওয়ানে নেগেটিভ, এভিআর এ পজিটিভ, তখনই দেখতে হবে যে আর ওয়েভের প্রোগ্রেশন বলছিলাম ভি1 থেকে ভি6 এ বাড়বে, তাই না? জি স্যার। তাহলে দেখেন এটা কিন্তু আর ওয়েভের প্রোগ্রেশন ঠিকই আছে। এটাকে বলে টেকনিক্যাল ডেক্সট্রোকার্ডিয়া। যে ইসিজি করছে সে ডাইন হাতেরটা বাম হাতে লাগাই দিছে, বাম হাতেরটা ডাইন হাতে লাগাই দিছে, দিয়ে কেমন প্যাচ লাগাই দিছে। কাজে এই জন্যই বলছি যে যখনই ইসিজি দেখবেন এই যে স্ট্যান্ডার্ডাইজেশন এবং ই দেখার পরে দেখতে হবে যে লিড ওয়ানটা কেমন, লিড আচ্ছা ওয়ানে স্যার। অ্যাপ্লাই থাকতে হবে। ঠিক আছে, ওকে। ও 1 মিনিট জাস্ট। ওকে, তাহলে আজকে শেষ করতে হচ্ছে যে সরি এটা শেষ করে নেই যে ইসিজিতে ডেক্সট্রোকার্ডিয়া 2 ধরনের। এটা আজকে আসলে অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যেহেতু বললাম যে ইসিজিতে ডেক্সট্রোকার্ডিয়া এক হচ্ছে মানুষ বানাইতে পারে আর গড বানাইতে পারে। গড বানাইলে হার্ট লেফট থেকে রাইটে চলে যায়, তাই না? আর মানুষ বানাইলে কিভাবে হয় দেখেন, যে লিড ওয়ানে নেগেটিভ বানাই দিছে সে উল্টাপাল্টা করার জন্য এভিআর এ পজিটিভ হয়েছে, কিন্তু ভি1 থেকে ভি6 এটা কিন্তু নরমাল আছে। কাজে এটাকে বলে টেকনিক্যাল ডেক্সট্রোকার্ডিয়া। আপনি দেখবেন এখন ডাইন হাত আর বাম হাত উল্টাপাল্টা ঠিক করে দেন, দেখবেন যে আবার এটা ঠিক হয়ে গেছে। কাজেই দেখেন যে একটা ডেক্সট্রোকার্ডিয়া হয়ে গেছে। এবার খেয়াল করে দেখেন, এইখানে খেয়াল করেন আল্লাহ গড বানাই দিলে কেমন হয়? ওয়ানে নেগেটিভ, এভিআর এ পজিটিভ, কিন্তু দেখেন সব থেকে বড় আর কোথায়? ভি1 এ না? আর ওয়েভের সব থেকে হাইট বেশি কোথায়? তাহলে দুই দিকেই উল্টাপাল্টা কে করতে পারে? যে চেস্ট লিডে উল্টাপাল্টা করতে পারে, লিম লিড এটা পারে গড। তাহলে গড যদি হার্ট উল্টা করে বানায় দেয়, ডেক্সট্রোকার্ডিয়া করে, ট্রু ডেক্সট্রোকার্ডিয়া, তাহলে কি হবে? লিম লিডেও চেঞ্জ আসবে। ওয়ান আর এভিএল দেখেন জাস্ট অপোজিট, পি নেগেটিভ, এখানে পি আপরাইট। কিন্তু গড বানাইলে সর্বোচ্চ আর এর হাইট কোন লিডে থাকবে? ভি1 এ। আর মানুষ যদি বানায় আর ওয়েভের হাইট সবথেকে কম থাকবে ভি1 এ, ভি6 এ বা ভি5 এ আর ওয়েভের হাইট বেশি। কাজে এটা হচ্ছে, এটাকে বলে টেকনিক্যাল ডেক্সট্রোকার্ডিয়া মানুষ বানাইলে। আর গড বানাইলে বলে ট্রু ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে গডের ডেক্সট্রোকার্ডিয়া কেমন? যখন লিম লিডেও উল্টাপাল্টা, চেস্ট লিডেও উল্টাপাল্টা। যেমন আর ওয়েভের সব থেকে বেশি হাইট হচ্ছে ভি1 এ। ওকে, তাহলে আজ থেকে কি কিছু বোঝা গেল? স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এইটুকু চর্চা করার পর আমরা নেক্সট ক্লাসে হয়তো আরো আলোচনা করা যাবে। প্রথম হচ্ছে কি, এই যে যেটা সমস্যা হয়ে যায় যে আমরা আসলে খুব বেশি ডেপথে জানতে চাই, কিন্তু আমরা যখন ইসিজির ডায়াগনোসিস আর ডিজিজ আসে তখন কিন্তু এই জিনিসগুলোর এত চর্চা থাকে না। এই জন্য শুরুতে যারা বেশি এই লিড, তার মেকানিজম, তারা কিন্তু ওই আগে আপনি নর্মাল জিনিসটা জেনে যে লিড কেমন করে বসায়, ওয়েভটা কেমন দেখতে, হার্ট রেট কিভাবে কাউন্ট করে, প্রত্যেকটা ঘর কিভাবে কাউন্ট করে, যেগুলো সেটাই, তাহলে কি আপনি অতি দ্রুত এটা চর্চা করতে পারবেন। কাজে ইসিজি শেখার শেষ নাই, প্রতিদিনই নতুন মনে হবে। যেমন দেখেন এই যে ওয়েভ, যেটা এই ছবিটা কিন্তু সবার আজকে স্ক্রিনশট নিয়ে এটা প্র্যাকটিস করতে হবে। কারণ এই ছবির মধ্যে, এই একটা ছবির মধ্যে পুরো ইসিজির গল্প আছে। স্যার আর ওয়েভটা তো ভি1 থেকে ভি5 পর্যন্ত বাড়ে না এটার হাইটটা নরমালি? 6 এ যে একটু কমে, যদি 6 এ আর ওয়েভ ভি5 এর সমান থাকে সেটাকে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির একটা ক্রাইটেরিয়া। কাজেই ইউজুয়ালি ভি1 থেকে ভি5 এ যাবে, ভি6 এও যেতে পারে কোনো কোনো সময়, কিন্তু ভি5 পর্যন্ত। ভি6 ইউজুয়ালি একটু কম হাইট হয়।
V5 থেকে, যে যখন আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পড়াবো বা শিখবো তখন হচ্ছে যে দেখবো যে V5 এর থেকে V6 এ যদি আর এর হাইট বেশি হয় সেটাও একটা ক্রাইটেরিয়া রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলার জন্য। কাজেই প্রোগ্রেশনটা হচ্ছে যে V1 থেকে V6 পর্যন্ত বাড়বে, এটুকুই এখন জেনে রাখা বেটার হাইপারট্রফিতে যাওয়ার আগে। ওকে, তাহলে কি আমরা আজকে ক্লাস শেষ করতে পারি? ওকে, তাহলে নেক্সট উইকে দেখা হবে। জি স্যার, নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার। আগামী শুক্রবার জানানো হবে যে নেক্সট ক্লাসটা শনিবার না রোববার, ওই দিনের নোটিফিকেশন থাকবে, ঠিক আছে? আর এর মধ্যে যে কোনো থাকলে একটা ইসিজি গ্রুপ আছে, ল্যান্সেট ইসিজি এক্সপার্ট, এটাতে সবাই জয়েন করতে পারেন আপনারা, যে ওখানে সব ইসিজির কালেকশন আছে। ল্যান্সেট ইসিজি এক্সপার্ট ফেসবুকে, স্যার গ্রুপটা কি টেলিগ্রামে? ফেসবুকে ল্যান্সেট ইসিজি এক্সপার্ট ফেসবুক গ্রুপ। ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যারা থার্ড ইয়ারে পড়তেছি স্যার, আমাদের কি এখন এবিএম ও যে আব্দুল্লাহ স্যারের বইটা পড়ে স্যার মানে পড়া উচিত কি এখনই? এই যে ক্লাস শেষ করার পরে যে কোনো একটা বইয়ের ছবি দেখলেই হবে। আচ্ছা স্যার। এখন তো ফিজিওলজির সাথে একই জিনিস, খালি ডিজিজ গুলোর নাম আলাদা। পি ওয়েভ কেমন, বড় ছোট চওড়া, এগুলো হয়তো একটু একটু, এত বেশি দরকার নাই বই পড়া যাবে, স্যারেরটা পড়া যাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। স্যার ঠিক আছে স্যার। ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে, গুড বাই।